নমস্কার সকলকে। গুড আফটারনুন টু অল অফ ইউ। আমি তন্ময় সাহা, আসানসোল গার্লস কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে। রানীদি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আসানসোল গার্লস কলেজ ছাত্রীদের নিয়ে সর্বদাই চিন্তিত, সবসময় ছাত্রীদের ভালো কামনা করে। সেই জন্যই এই কঠিন পরিস্থিতির মধ্যেও আগামী দিনে ছাত্রীরা যাতে তাদের লক্ষ্যভ্রষ্ট না হয়, আগামী দিনে ছাত্রীরা যাতে নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গাতে নিজেদের পরিচয় দিতে পারে, সেই কারণেই গ্র্যাজুয়েশনের পরে ছাত্রীরা যে কেরিয়ার নিয়ে চিন্তিত থাকে সেই দিকে সঠিক দিক দেখানোর জন্য আজকে এই ওয়েবিনারের আয়োজন করেছে কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড স্টুডেন্ট গাইডেন্স কমিটি আর আইকিউএসসির আসানসোল গার্লস কলেজের উদ্যোগে আজকের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পশ্চিমবঙ্গ সরকার। তাদের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা ছাত্রীদের জন্য এই ওয়েবিনারের আয়োজন করেছি। আজকের এই ওয়েবিনারে ছাত্রীদের কাছে যে এক নতুন দিক দেখাবে তা বলাই বাহুল্য। আমরা আজকের এই ওয়েবিনারে সঙ্গে পেয়েছি মিস্টার অনুজ চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর এমপ্লয়মেন্ট অফ এক্সচেঞ্জ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও থাকছেন সঙ্গে স্পেশাল অ্যাপিয়ারেন্সে অ্যাডিশনাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনুষ্ঠানের শুরু আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে হবে। আমি আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর সন্দীপ ঘটক স্যারকে এই ওয়েবিনার প্ল্যাটফর্মে আসবার জন্য আহ্বান করছি। স্যার, আপনি আসুন এবং আপনার এই মূল্যবান মতামতের মধ্যে দিয়ে আজকের এই ওয়েবিনারের শুভ সূচনা ঘোষণা করুন। ধন্যবাদ তন্ময়। নিশ্চয়ই শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে তো? অবশ্যই অবশ্যই। শুভ অপরাহ্ন সবাইকে। যারা আজকের এই ওয়েবিনারে যোগ দিয়েছো, একটা নতুন ধরনের, একবারে সম্পূর্ণ নতুন ধরনের ছাত্রী উপযোগী আলোচনা চক্র আয়োজন করেছে আমাদের কলেজের কেরিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট এবং আইকিউএসসি। আয়োজকদের আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং গার্লস কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা সহযোগী হিসেবে আছেন, যাদের কাছ থেকে আমরা আমাদের ছাত্রীরা মূল্যবান পরামর্শ পাবে। প্রকৃতই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনার আজ অনুষ্ঠিত হতে চলেছে। কারণ হচ্ছে যে আমরা যে শুধু ছাত্রীদের তাদের এই নির্দিষ্ট বাঁধা দ্বারা ছকে পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখি না, তার বোধহয় প্রমাণ হবে আজকের এই ওয়েবিনার। অর্থাৎ আজকে তোমরা যারা ছাত্রীরা এই ওয়েবিনারে আছো, তারা জানতে পারবে যে তোমরা এই যে পরীক্ষা দেবে এবং 3 বছর একটা নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে থাকবে, তারপরেই তোমাদের চাকরির জন্যই সরকারের এবং বেসরকারি সংস্থায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হয়। এবং এটা খুব সত্যি যে এই প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয়, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একটা নির্দিষ্ট স্টাইল থাকে। অর্থাৎ আমরা যদি এলোমেলো ভাবে বা বিশৃঙ্খল ভাবে বা কোন রকম সিস্টেম ছাড়াই একটা অ্যাপিয়ার করে দিই, এবং আমি অনেক সময় আমার অনেক ছাত্রীর সঙ্গে বিভিন্ন পরীক্ষায় যখন তারা অ্যাপিয়ার হয় এবং অ্যাপিয়ার হয়ে যখন কৃতকার্য হতে পারে না, তখন তাদের সঙ্গে কথা বলে দেখেছি আমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছি, যে পদের জন্য যে পরীক্ষাটা আমি দিতে যাচ্ছি, সেই পরীক্ষার সিস্টেমটাই সে ঠিক মতন বোঝে না বা জানে না। যদি আমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেই পরীক্ষাটা সম্পর্কে যদি আমার একটা খুব পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু আমার পক্ষে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন হয়ে পড়ে। এবং সেক্ষেত্রে আজকে যারা সরকারি তরফের যারা আধিকারিকরা রয়েছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের, তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবেন
যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এই সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বেসরকারি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় নিজেদের কিভাবে তৈরি করবে। অনেক ক্ষেত্রে দেখেছি যে তুমি যখন 3 বছর তোমরা যখন পড়াশুনো করছো সেই পড়াশোনাটাকেও যদি ওই নিজের মতন মানে একটা সঠিক ডিরেকশনে চালাতে পারো তাহলেও কিন্তু দেখবে তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটা তুমি সাফল্য পাওয়ার কাছাকাছি চলে যাবে। So think that it is a very important and relevant topic of job opportunities because after graduation it is very confusing to all of you that what you do, how you prepare yourself for appearing government and public sector and private sector competitive examination. So this webinar, if you listen very carefully, and this webinar gives you a direction so that you can prepare yourself and appear yourself in any competitive examination for employment successfully. So I think this particular webinar is really very significant, important, and at the same time, I convey my also thanks to the officials of the Employment Exchange of Government of West Bengal. I also owe my thanks to the Student Counseling Committee and our IQAC cell, Internal Quality Assurance Cell, those who think about this very important issue and organizing such type of important webinar. অতএব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেশি সময় না নিয়ে এত একটা গুরুত্বপূর্ণ একটা ভালো ওয়েবিনার শুরু হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ভাইস প্রিন্সিপাল স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে সকলেই পরিষ্কার হলাম যে আজকের এই ওয়েবিনারটা কতটা গুরুত্বপূর্ণ। কাজেই আমি আর খুব বেশি সময় নষ্ট করব না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের আজকের প্রধান বক্তা মিস্টার অনুজ চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, পশ্চিমবঙ্গ সরকার। আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবো। ছাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অনুষ্ঠান চলাকালীন কেউ ভিডিও এবং অডিওটা অন করবে না, মন দিয়ে শোনো। কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করো এবং অনুষ্ঠানের শেষে তোমাদের সম্পূর্ণ সমস্ত সংশয় দূর হয়ে যাবে এই আশা থাকছে। আশা করছি প্রত্যেকের এই অনুষ্ঠান খুব ভালো লাগবে, এনজয় করবে। আমি ডেকে নিচ্ছি আজকের আমাদের প্রধান বক্তা মিস্টার অনুজ চক্রবর্তীকে। স্যার, আপনি আসুন এই প্ল্যাটফর্মে এবং আজকের এই ওয়েবিনার শুরু করুন। ধন্যবাদ। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, একজন বললেই আমি বুঝতে পারবো যে সবাই শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আমি শ্রী অনুজ চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট। এই মুহূর্তে আমি পোস্টেড আছি সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আসানসোল। এই করোনার এই দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা যখন প্রত্যেকেই বাড়িতে বসে রয়েছি, কি করব না করব এই সমস্ত নিয়ে যখন ভাবনা চিন্তা করছি, তখন পশ্চিমবঙ্গ সরকার এই কেরিয়ার টক, আমরা আমাদের অফিসিয়াল পরিভাষায় এর নাম বলি কেরিয়ার টক। এই কেরিয়ার টকের আয়োজন আগে আমরা কলেজে কলেজে বা স্কুলে স্কুলে গিয়ে করে থাকি, এটি আমাদের নিয়ম ছিল। যেহেতু এই করোনা পরিস্থিতিতে আমরা স্কুলে যেতে পারছি না, তাই আমরা এই অনলাইন ওয়েবিনারের একটা ব্যবস্থা আমরা করেছি। আসানসোল গার্লস কলেজকে এই রিকোয়েস্ট করার পরে সেখানকার কর্তৃপক্ষ এটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আজকে যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সাফল্য লাভ করার জন্য যে প্রস্তুতি দিয়েছেন, তার জন্য আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত মেয়েরা আজকের এই অনুষ্ঠানে এসছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কি বলি যে আমি চ্যাট বক্সে খেয়াল করছিলাম, প্রথমে ইংরেজিতে বা হিন্দিতে বলার জন্য একটা অনুরোধ আসছিল। কি আমরা আসানসোল এলাকায় যারা থাকি তাদের মধ্যে অনেকেই বাংলার পাশাপাশি ইংরেজি ভাষী বা হিন্দি ভাষী, কিন্তু যেহেতু এই টোটাল প্রোগ্রামটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হচ্ছে, আজকে আমরা এটা বাংলাতে বলবো, কিন্তু আমি যে স্লাইড গুলো দেখাবো সেই স্লাইড গুলো সম্পূর্ণ ইংরেজিতেই থাকবে এবং যে কথাগুলো সেখান থেকে বলবো সেগুলো অবশ্যই ইংরেজিতে হবে।
আমি কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, যদি আজকের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের কাছে খুব ভালো লাগে, তাহলে পরবর্তীকালে শুধুমাত্র ইংরেজি ভার্সনে এই কন্ট্যাক্ট করার জন্য আগামী মাসে বা অন্য একটা সময় যদি ইংরেজি ভার্সন বা হিন্দি ভার্সনে কন্ট্যাক্ট করা হয়, তাহলে আমরা সেটাও অ্যাটেন্ড করতে রাজি আছি। বাস্তবিকভাবে যেটা হয়, আমরা ফ্লুয়েন্ট ইংলিশ বা ফ্লুয়েন্ট হিন্দি সেইভাবে বলতে পারি না, তবুও আমরা চেষ্টা করব যে খুব ভালোভাবে ইংরেজি বা হিন্দিতে আগামী একটা যদি এপিসোড পিওরলি হিন্দি এবং ইংরেজিতে রাখা হয়, তার ব্যবস্থা করার জন্য। যাই হোক, আমরা আজকের মূল অনুষ্ঠানটায় আসি। আমরা দেখেছি, এবং তোমরাও যারা রয়েছে আজকের মিটিং এ, তারা খেয়াল করলে দেখবে, যখন আমরা করতে যাই, কিভাবে আমরা চাকরি বাজার নিয়ে ভাবি। আমি বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের সঙ্গে, তোমাদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারেকশনে মিলিত হয়ে দেখেছি, সরকারি চাকরি, সরকারি দপ্তর এই সম্পর্কে খুব স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে অনেকেরই কম। যেমন আজকে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা নিজেরা মনে মনে বলো যদি যে 10খানা সরকারি দপ্তরের নাম যেগুলো সরকার দ্বারা পরিচালিত, সরকারের কাজ করে, দেখবে তোমাদের মধ্যে অনেকেই 10টা নাম বলতে গিয়ে খুব ইতস্তত বোধ করবে এবং হোঁচট খাবে। অর্থাৎ 10টা সরকারি দপ্তরের নাম আমরা সবসময় ভালো করে জানিই না, যে কোন 10টা সরকারি দপ্তর আমার চারপাশে রয়েছে, যারা আমার কাজকর্ম করছে তারা সরকারি না বেসরকারি দপ্তর, সেই সম্পর্কে আমাদের ধারণা নেই। আবার এমনও দেখবে, তোমরা দেখবে যে এই যে মাধ্যমিকের রেজাল্ট গতকালকে বেরোলো, গত পরশু দিন বেরোলো, আজকে বোধহয় এতক্ষণে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েও গেছে। বিগত বছরগুলোতে বেরিয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরে, ইভেন কলেজের ক্ষেত্রেও আমাদের আসানসোল বা দুর্গাপুর বা এই জামুরিয়া, রানীগঞ্জ, এই সমস্ত শিল্পাঞ্চলের ছেলেরা মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রচুর নম্বর পাচ্ছেন। অসুবিধা নেই, তারা কিন্তু নম্বর পাওয়ার ক্ষেত্রে তাদের কোন রকম কার্পণ্য নাই। কলকাতার দিকে যে কোনো ছেলে মেয়ের তুলনায় অনেক ক্ষেত্রে ভালো পান, অনেক ক্ষেত্রে সমমানের নম্বর পান। কিন্তু যদি তোমরা খেয়াল করো যে আসানসোল, রানীগঞ্জ বা বিভিন্ন শিল্পাঞ্চলে চাকরি যারা করছেন, তাদের মধ্যে যদি একটা স্ট্যাটিস্টিক্স জোগাড় করার চেষ্টা করো, তাহলে তোমরা দেখতে পাবে চাকরি যখন করা হচ্ছে, তখন আমরা খেয়াল করব যে আসানসোল, দুর্গাপুর বা বিভিন্ন শিল্পাঞ্চল থেকে যতগুলো ছেলে চাকরি পাচ্ছে, তার থেকে অনেক বেশি ছেলে মেয়ে কলকাতা থেকে চাকরি পাচ্ছে। তাহলে কলকাতার ছেলে মেয়েদের তো সমান রেজাল্ট বা সমমানের রেজাল্ট আমরা তো মাধ্যমিক পরীক্ষায় করেছিলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় করেছিলাম, কলেজ লেভেলে করেছিলাম। তাহলে চাকরির সময় কলকাতা কেন্দ্রিক চাকরিটা কেন বেশি হয়ে যাচ্ছে, কেন আসানসোল কেন্দ্রিক চাকরি কম হচ্ছে, বা কেন দুর্গাপুর কেন্দ্রিক চাকরি কম হচ্ছে, কেন জামুরিয়া কেন্দ্রিক চাকরি কম হচ্ছে, এই চিন্তাটা কিন্তু কখনো আমাদেরকে ভাবায় না। দেখবে, খেয়াল করে দেখবে, তোমাদের মাস্টারমশাই যারা রয়েছেন, তোমাদের অধ্যাপক যারা রয়েছেন, স্কুল লেভেলের শিক্ষক যারা রয়েছেন, তাদের মধ্যে প্রচুর শিক্ষক এবং শিক্ষিকা তাদেরকে পাবে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে আসানসোলে চাকরি করতে আসছে। তুলনায় আসানসোল থেকে খুব কম ছেলে মেয়ে বা দুর্গাপুর থেকে খুব কম ছেলে মেয়ে কিন্তু ওই সমস্ত জায়গায় চাকরি করতে যাচ্ছে। তাহলে চাকরির যখন পরীক্ষা হচ্ছে, তখন নিশ্চয়ই আমরা কোথাও কোনো একটা জায়গাতে গিয়ে সেই চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বা চাকরি পরীক্ষাতে সাফল্য লাভ করার জন্য যে নিয়ম এবং পদ্ধতি রয়েছে, সেই নিয়ম এবং পদ্ধতির মধ্যে কিন্তু আমরা সেইভাবে চর্চা করিনি, ফলে চাকরি ক্ষেত্রে সাফল্য লাভের পরিমাণটা কিন্তু আমাদের অনেকটা কম হচ্ছে। তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি আমার নিজের ব্যক্তি জীবনেও দেখেছি, তোমরাও খেয়াল করে দেখবে, হঠাৎ করে শুনতে পেলাম যে মনে করো প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়োগ করা হবে, শুনতে পেলাম যে হায়ার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুলের জন্য টেটের মাধ্যমে শিক্ষকের নিয়োগ করবে। তোমরা আগামী দিনে সবাই গ্রাজুয়েট হয়ে যাবে, যখনই গ্রাজুয়েট হয়ে যাবে, টেট পরীক্ষায় বসার জন্য তোমাদের একটা এলিজিবিলিটি তৈরি হয়ে যাবে। তোমরা সঙ্গে সঙ্গে কি করলে, অনলাইন বা অফলাইন যেখান থেকে ফর্ম পাওয়া গেল সেই ফর্মটা ফিল আপ করে দিলে। সরকারের ক্ষেত্রে কি হয়, এই ধরনের ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মগুলোকে স্ক্রিনিং হয়, হয়ে লেখা পরীক্ষা, ইন্টারভিউ, এগুলো হতে হতে আরো 4 মাস সময় লাগে। তোমরা দরখাস্ত করে দিয়ে যথারীতি বাড়িতে বসে রয়েছো। হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় শুনতে পেলে যে আগামী সপ্তাহে অত তারিখ থেকে তোমাদের লেখা পরীক্ষা হবে। তোমরা সঙ্গে সঙ্গে কি, একটা পেন আর একটা ব্যাগ নিয়ে মাকে খবর দিলে যে মা, আমার কালকে পরীক্ষা আছে। আমাদের মায়েরা কি ভাবে যে পরীক্ষা আমার মেয়ে চাকরির জন্য দিতে যাচ্ছেন, আমাদের মা বাবাদের একটা অনেক সময় ধারণা আছে যে চাকরির জন্য আমার মেয়ে ছাড়া বোধহয় আর ওখানে কোনো পরীক্ষা দেওয়ার কেউ নেই, আমার মেয়ে গেলেই আমার চাকরিটা হয়ে যাবে। তুমিও হয়তো অনেক সময় ভাবছো যে আমি গেলে আমার চাকরিটা হয়ে যাবে। তুমি গিয়ে মায়ের কাছে প্রণাম করলে, মা সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে কি করলেন, ঠাকুরকে পুজো দিয়ে লাল রঙের একটা টিপ, নাহলে একটা চন্দনের টিপ পরিয়ে দিল, তুমিও সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে গেলে। এবার এই পরীক্ষার হলটা যদি মনে করো তোমার আসানসোল গার্লস কলেজই হয়, আসানসোল গার্লস কলেজে যখন পরীক্ষার হলে এসে দাঁড়াচ্ছ, তখন দেখছো তোমার মতন অজস্র কালো কালো মাথা যাচ্ছে,
সব মাথারাই কিন্তু ওর মধ্যে রয়েছে। তোমার কিন্তু তখন আটকে ওঠার জায়গা যে চাকরিটার জন্য শুধুমাত্র আমি একা দরখাস্ত করিনি, আমার সঙ্গে লাখো লাখো ছেলে দরখাস্ত করেছে। তখন দুটো বিষয় তোমার মাথার মধ্যে ক্লিয়ার হয়েছে, আমি কি এই লাখের মধ্যে একজন হতে পারবো, আমি কি পড়েছি, আমি কি পড়ার পদ্ধতি জানি। আবার অনেককে দেখছো এর মধ্যেই সারাক্ষণ ধরে বইয়ের পাতা উল্টেছে, আমি কিন্তু বইয়ের পাতা উল্টাইনি। আমি কার উপরে ভিত্তি করে পরীক্ষা দিতে এসেছি, আমি গ্রাজুয়েশনে যা পড়েছিলাম, আমি মাধ্যমিকে যা পড়েছিলাম, আমি উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যা পড়েছিলাম, সেই অধীত বিদ্যা যেটা আমার স্মৃতিতে অনেকদিন ধরে রয়েছে, এই বহমান স্মৃতিটাকে নিয়ে পরীক্ষা দিতে আসছি। অর্থাৎ আমি তার জন্য কোনো চর্চা নতুন করে কিছু করিনি। কিন্তু আমাদের মধ্যে কয়েকজন কিন্তু সেই চর্চা করছে। যারা চর্চা করছে তারা কিন্তু ভালো পরীক্ষা দিচ্ছে। কারণ এখানে একটা মনে রাখতে হবে যে একটা কলেজের পরীক্ষা আর একটা স্কুলের পরীক্ষা আর একটা চাকরির পরীক্ষা দুটোর মধ্যে ভিন্নতা কোথায়। তো হচ্ছে এখানটাতে যে মাধ্যমিক পরীক্ষায় 100 জন ছেলে মেয়ে বসলো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100 জন ছেলে বসলো, 100 জন ছেলে যদি খুব ভালো পরীক্ষা বা ভালো লেখেন, আমাদের অধ্যাপক মহাশয় যারা রয়েছেন তাদের প্রত্যেককে ফার্স্ট ক্লাস দিতে কোনো আপত্তি করার কোনো জায়গা নাই। কারণ তাদের ফার্স্ট ক্লাস দেওয়ার সংখ্যা কোনো বেঁধে দেওয়া নাই। 100 জনের 100 জনও ফার্স্ট ক্লাস পেতে পারে, 99 জনও ফার্স্ট ক্লাস পেতে পারে, 90 জনও ফার্স্ট ক্লাস পেতে পারে। কিন্তু যারা চাকরি পরীক্ষা নিচ্ছেন তাদের কি অবস্থা, তারা 100 জনের মধ্যে মাত্র 3 জনকে চাকরি দেবেন। তাহলে তাদেরকে কোয়ালিটি থেকে ছাঁটাইটাকে বড় দেখতে হবে। অর্থাৎ তাকে 100 জনের মধ্যে 97 জনকে ছাঁটাই করে 3 জনের মেরিটটাকে তৈরি করতে হবে। তার লক্ষ্য কিন্তু তোমাদের মধ্যে একটা গ্রেডেশন তৈরি করা, যে গ্রেডেশনে প্রথম 3 জনে যাতে চাকরির জায়গাটা তারা তৈরি করতে পারে। ফলে তাদের পরীক্ষা, তাদের নম্বর দেওয়ার সিস্টেমটা হলো অন্যরকম। সেখানে হলো তোমার একটা ছোট্ট ভুল তোমাকে আউট করে দেবে, তোমার বন্ধুর একটা সঠিক উত্তর তাকে এগিয়ে দেবে। আবার কিছু না, যে সময়ের মধ্যে সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল তুমি সেই সময়ের মধ্যে সবকটা প্রশ্নের উত্তর দিতে পারোনি, তোমার বন্ধু সবকটা সেই সময়ের মধ্যে পেরেছে, পারার জন্য কিন্তু সে কিন্তু এগিয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের দুটো জিনিস, এক হলো আমরা চর্চা করে যাইনি, চর্চা করে না যাওয়ার জন্য আমি পাইনি বা আমার বন্ধু পাইনি, বা আসানসোলের ছেলে পাইনি, কলকাতার ছেলে পাচ্ছে। কারণটা কি, আমাদের মধ্যে সচেতনতার অভাব। কি সচেতনতার অভাব, এই চাকরি পরীক্ষাগুলোর জন্য কি ধরনের পড়াশোনা করতে হয়, কোথায় তার প্রস্তুতি করতে হয়, কিভাবে কি ধরনের চাকরি পাওয়া যায়, কোন কোন অর্গানাইজেশন কি কি চাকরির জন্য দরখাস্ত বের করেন, কখন সেটা বেরোয়, কি তার সিলেবাস, তার একটা আইডিয়াই আমাদের কাছে খুব কম। আমরা এই ধারণাটা যেহেতু আমাদের নিজেদের মধ্যে নেই, তাই আমরা বারবার ওখানটাতে আটকে যাচ্ছি। ফলে আমাদের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট করে যোগ্যতা পেয়েছি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করে সম্মান পেয়েছি, কলেজে দুর্ধর্ষ রেজাল্ট করেছি, কিন্তু চাকরির জন্য যে পড়াশোনাটা আমার করার দরকার ছিল, অর্থাৎ যে পরিশ্রমটা বা যে চিন্তাপত্র যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন সঠিক দিশা নিয়ে আমার করা ছিল, সেই দিশাটা আমার জানা নেই। জানা না থাকার জন্য ভেতরে আমার সব যোগ্যতা ছিল, কোশ্চেন পেপার যেটা পেয়েছিলাম সেটা সবটাই উত্তর দিতে পারতাম, বেরিয়ে কি বললাম যে মা আরেকটু সময় দরকার ছিল, আমি সময়টা এত কম পেয়েছিলাম যার ফলে আমি সবটা করতে পারিনি। তার মানেটা হলো এটাই, অল্প সময়ে করার জন্য যে প্রস্তুতি আমার দরকার ছিল সেই প্রস্তুতি আমি নিতে পারিনি। অর্থাৎ অল্প সময়ে করার সিস্টেমটা আমার জানা নেই, এই সিস্টেমটা আমাকে জানতে হবে। এই সিস্টেমটা জানার জন্যই আমরা একটা ছোট্ট করে এখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি। এই প্রেজেন্টেশনটা কিন্তু এই মুহূর্তে মনে রাখতে হবে এটা শুধুমাত্র অল্প সময়ে বলার মতন বিষয় নয়, এটা বড় একটা বিস্তারিত বিষয়, প্রত্যেকটা স্কিম ধরে ধরে বলার মতন বিষয়। তবুও আমি আজকে একটা ধারণা দিচ্ছি, যদি ধারণাটা তোমাদের পছন্দ হয়, কলেজ কর্তৃপক্ষের ভালো লাগে, এই ধারণাটাকে আরো বিস্তারিত আকারে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে পারবো, যদি আমাদেরকে সময় তোমরাও দাও বা কলেজ কর্তৃপক্ষ দেয়। সুতরাং আমরা এটা বলছি। আরেকটা কথা বলি, আমরা খুব টেকসেভি নই, তোমাদের মতো নয়, আমরা অনেক বয়স, ফলে আমাদের এটা করতে গিয়ে কোথাও একটু আটকাবে, তোমরা আমাকে কোঅপারেট করবে, আমি চেষ্টা করব যাতে সুন্দরভাবে আজকের এই বিষয়বস্তুটাকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। সেই চেষ্টা থেকে আমরা শুরু করছি। আমার একটা স্লাইড রয়েছে, সেই স্লাইডটা দেখাবো এবং স্লাইডের পাশাপাশি আমি আমার বক্তব্যগুলো বলার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো তোমরা আমাকে বলতে পারবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করে যাব। এছাড়াও আজকে যদি উত্তর নাও দিতে পারি, পরবর্তীকালে দেবো। আমাকে কোথায় অ্যাভেলেবল হবে সেটা আমি কিন্তু তোমার কি আজকের আলোচনা শেষে বলে দেবো, এবং কখন কিভাবে পাওয়া যাবে সেটাও বলে দেবো।
বন্দনা হেমব্রম, স্পিকারটা অফ করো। বন্দনা হেমব্রম, কাইন্ডলি তোমার স্পিকারটা বন্ধ করো। বন্দনা হেমব্রম, ছিলাম। স্যার কিছু শোনা যাচ্ছে না, কিন্তু আপনি কি কিছু বলছেন? চুপ কর রে, চুপ কর রে। শালা আমার মুড অন হয়ে গেছিল।
আমার কেটে গেল, আবার জয়েন হতে হবে। সেইটা আমি বলি চুপ। হ্যালো, শোনা যাচ্ছে তো বোধ না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। একটু তন্ময় স্যারকে বলছিলাম যে এটা একটু শেয়ার স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ করছি স্যার, করছি। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, আমার কাছে দেখা যাচ্ছে। এটা কি আমি এখান থেকে নাড়াতে পারবো না? আপনাকে করতে হবে? আপনি বলবেন, আমি নেক্সট করে যাচ্ছি। আপনি বলবেন, কোনো প্রবলেম নেই। আপনি পরের স্লাইডটা যেতে পারেন। আমরা যারা এখানে আজকে আছি, আমরা সবাই গ্রাজুয়েট হতে চলেছি। গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে আমরা কি ধরনের করতে পারি বা কি ধরনের চিন্তা করতে পারি? গ্রাজুয়েট পর আমরা সাউন্ডটা ব্রেক হচ্ছে স্যার, স্যার স্যার সাউন্ডটা ব্রেক হচ্ছে। হ্যালো ক্লিয়ার হ্যালো, আসছে না। শোনা যাচ্ছে? হ্যালো, স্টুডেন্টরা তোমরা ঠিকমতো শুনতে পেলে চ্যাট বক্সে ইয়েস লেখো। হ্যালো, স্যার। শোনা যাচ্ছে সমস্ত ঠিক মতো? বলার দরকার নেই, চ্যাট বক্সে লেখো। ইয়েস স্যার, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, আমরা যখন গ্রাজুয়েশন হয়ে যাচ্ছি, গ্রাজুয়েশনের পরে আমাদের হাতে তিনটে জিনিস খোলা থাকছে। আমাদের মধ্যে আমরা কেউ হায়ার স্টাডিজে যেতে পারি, অর্থাৎ MA MSc MCom পড়তে পারি। আমাদের মধ্যে কেউ প্রফেশনাল কোর্সও পড়তে পারে, অর্থাৎ যারা BCA পড়ছো তারা MCA পড়তে পারো, বা MBA পড়তে পারো যারা BBA পড়ছো। কিন্তু একটা মজার ব্যাপার হলো, যারা আমরা এমনি নর্মাল গ্রাজুয়েশন করছি তারাও কিন্তু ইচ্ছা করলে BA BSc BCom যারা পাশ করেছি তারা কিন্তু পরবর্তীকালে জেনারেল হায়ার স্টাডিজটাকে না করেও প্রফেশনাল কোর্সে গিয়ে কিন্তু আমরাও MBA MCA করতে পারি। অর্থাৎ MBA MCA করার জন্য যে BBA এবং BCA করলেই পারা যাবে এটা কিন্তু নয়, এটার পাশে কিন্তু ইচ্ছা করলে জেনারেল স্টাডিজ থেকে গিয়েও কিন্তু এই প্রফেশনাল স্টাডিজে যাওয়া যায়। এখানে যেটা রয়েছে 3 নম্বর হলো কম্পিটিটিভ এক্সামিনেশন। তাহলে আমরা আজকে ওই 3 নম্বর পার্টটা হায়ার স্টাডিজটা নিয়ে আমরা কিছু বলছি না, প্রফেশনাল কোর্স নিয়েও কিছু বলছি না। আজকে আমরা কম্পিটিটিভ এক্সাম বলে যে পার্টটা রয়েছে, অর্থাৎ সেই কম্পিটিটিভ এক্সাম নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট স্যার। এবার এই যে কম্পিটিটিভ এক্সাম, সাধারণত কম্পিটিটিভ এক্সাম গুলো কারা কন্ডাক্ট করে? কম্পিটিটিভ এক্সাম কিন্তু দেখো, স্টেট গভর্নমেন্টের বেশ কিছু অর্গানাইজেশন রয়েছে যারা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন চাকরির জন্য স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন কম্পিটিটিভ এক্সাম গুলোকে কন্ডাক্ট করে থাকে। সর্বপ্রথম স্টেট গভর্নমেন্টের মধ্যে যারা করে থাকেন তারা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কি কি চাকরির জন্য করে? মূলত সাধারণত ওরা তিনটে মূল চাকরির জন্য ওরা করে থাকে। ধরে নাও, একটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা দিয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি অফিসে অফিসারের পোস্টের জন্য চাকরি পাওয়া যায়। আর এটা হলো মিসলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিস, অর্থাৎ মিসলেনিয়াস রিক্রুটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে যারা ইন্সপেক্টর ডেজিগনেশনের কাজ করতে চান, যেমন ধরো মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেশনিং এর ফুড ইন্সপেক্টর, এই ধরনের চাকরি যারা করেন তারা মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে যান। আরেকটা হলো ক্লার্কশিপ এক্সামিনেশন, ক্লার্কশিপের মাধ্যমেও কিন্তু আবার তারা যেতে পারেন, ক্লার্কশিপ এক্সামিনেশনও কিন্তু রয়েছে। এই হলো মূলত
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে চাকরিগুলো হয়ে থাকে সেটা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও পশ্চিমবাংলায় আরো কয়েকটা সার্ভিস কমিশন রয়েছে। স্যার স্লাইডটা বোধহয় আরেকবার টিপলে একটু ভালো হতো। আরো কিছু রয়েছে, তার মধ্যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। যারা আজকে কলেজে পড়ছো, তোমাদের মধ্যে মুখ্য উদ্দেশ্যই থাকে শিক্ষকতা করব। যে শিক্ষকদেরকে দেখে তোমরা বড় হয়েছো, সেই শিক্ষকদের যে শিক্ষাদান পদ্ধতি বা তাদের যে সামাজিক দায় দায়িত্ব পালন, তোমাদেরকে প্রচন্ড ভাবে প্রভাবিত করে। স্যার সাউন্ডটা কেটে কেটে আসছে। না আচ্ছা, দেখছি স্যার। এই যে শিক্ষকরা যারা চাকরি করছে, অর্থাৎ শিক্ষকদের জন্য চাকরি করার জন্য আমাদের আরেকটা ব্যবস্থা রয়েছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। যারা হাই স্কুল, অর্থাৎ যে স্কুলগুলোতে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 অব্দি পড়ানো হয়, সেই স্কুলগুলোতে শিক্ষকতার জন্য চাকরির জন্য যে ব্যবস্থা সেটা করে থাকেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও আরেক ধরনের স্কুলের সঙ্গে আমরা পরিচিত, সেটা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 অব্দি হয়, যেগুলোকে আমরা প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুল বলি। তার জন্য একটা রিক্রুটমেন্ট হয়, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন। আর আরেকটা বড় রিক্রুটমেন্ট করে থাকে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড বা পুলিশ সার্ভিস কমিশন। যারা রয়েছেন তারা একটা পুলিশের রিক্রুটমেন্ট করে থাকে। এইগুলো হলো পশ্চিমবঙ্গের সার্ভিস কমিশন। তাহলে মূলত পশ্চিমবঙ্গে আরো বেশ কয়েকটা সার্ভিস কমিশন রয়েছে, যেমন মিউনিসিপাল সার্ভিস কমিশন রয়েছে, আরো কিছু কিছু রয়েছে, কিন্তু তারা সংখ্যায় খুব কম করে থাকে। যারা বেশি করেন তারা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন এন্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নেক্সট স্লাইড। এবার আমরা বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার, কেন্দ্রীয় সরকারের প্রচুর চাকরি হয়। কেন্দ্রীয় সরকারের অফিস কোনগুলো? মূলত দেখো, ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকারের অফিস, সেন্ট্রাল এক্সাইজ কেন্দ্রীয় সরকারের অফিস, পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অফিস, রেল কেন্দ্রীয় সরকারি সংস্থা। তাহলে এই যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এই যে বিশাল রাস্তা ধরে তোমরা কলকাতায় যাও, এই যে কলকাতা যাওয়ার যে বিশাল রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের রাস্তা। সুতরাং এই যে জায়গা, এই যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলোতে কিন্তু প্রচুর চাকরি হয়। সেই চাকরিগুলো কিভাবে হয়? সেই চাকরিগুলো করার জন্য স্টাফ সিলেকশন কমিশন বলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কমিশন রয়েছে, এসএসসি। ওরা 2 ধরনের পরীক্ষা নেন, মূলত 3 ধরনের পরীক্ষা নেন। আমি একটু বলে রাখি, একটা নাম হলো MTS, ছোট হাতের M, ক্যাপিটাল M, ক্যাপিটাল T, ক্যাপিটাল S, মাল্টিটাস্কিং স্টাফ। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর কাউকে গ্রুপ ডি বলা হচ্ছে না, এই মুহূর্তে কাউকে গ্রুপ ডি বলা হচ্ছে না। ক্লেরিক্যালের নিচে যারা কাজ করছেন তাদেরকে আমরা বলছি মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফের জন্য এসএসসি থেকে রিক্রুটমেন্ট হয়। আরেকটা হয় 10+2 লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। 10+2 লেভেল এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। এইখানে হয় কি, হায়ার সেকেন্ডারি পাস করার পরে ছেলেমেয়েরা এই পরীক্ষায় বসেন বিভিন্ন সরকারি দপ্তরে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সরকারি দপ্তরে ক্লারিক্যাল সার্ভিস করার জন্য হয়। আর আরেকটা হয় গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, সিজিএল বলে, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, সিজিএল। ওটা হলো ইন্সপেক্টর বা সেকশন অফিসার র্যাঙ্কের চাকরির জন্য ওরা করে থাকেন। এটা কিন্তু মূলত করে থাকেন এসএসসি। এছাড়া আরেকটি অর্গানাইজেশন রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যারা আইএস রিক্রুটমেন্ট, আইপিএস রিক্রুটমেন্ট সেইগুলো করে থাকেন সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। সুতরাং সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের জন্য যে কাজটা হয়, সেটা করেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এত বড় রেল যে চলে, রেলের সমস্ত রিক্রুটমেন্ট করে থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর এছাড়া ব্যাংকের জন্য আইবিপিএস বলে একটা সংস্থা, আইবিপিএস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, তারা করে থাকেন কিন্তু ব্যাংকের কাছে। সুতরাং এইগুলো নিয়ে আরো এগোচ্ছি। নেক্সট স্লাইড। আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কি চাকরিগুলো মূলত করে থাকে সেইগুলো নিয়ে আমরা বলছিলাম। তার মধ্যে দেখো, আমি কথা প্রসঙ্গে তখনই বলে দিয়েছিলাম, যেটা 2 নম্বরে লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বা এক্সেট্রা এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। প্রথম যেটা আছে
সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন। তোমরা এই মুহূর্তে যারা এখানে রয়েছো তারা সবাই নর্মাল গ্রাজুয়েশন করছো, অর্থাৎ নর্মাল গ্রাজুয়েশন পড়ার জন্য তোমরা কিন্তু জুডিশিয়াল বিষয়টা জানো না। একটা কথা মনে রাখতে পারো, তোমরা গ্রাজুয়েশনের পরে কেউ যদি প্রফেশনাল লাইনে ল নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনে যেতে পারো। জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনে গেলে প্রচুর পরিমাণে জাজের রিক্রুটমেন্ট হয়, একদম লোকাল জাজ থেকে, আমাদের যেমন ধরো ডিস্ট্রিক্ট লেভেল জাজ, সাব ডিভিশন লেভেল জাজ, জেলা কোর্ট, এগুলো থেকে শুরু করে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অব্দি প্রচুর নিয়োগ হয়ে থাকে। সুতরাং জুডিশিয়াল সার্ভিস রয়েছে। আরেকটা রয়েছে তোমাদের মধ্যে যারা আজকে কমার্সের স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন। খুব গ্লোরিয়াস সার্ভিস, এই মুহূর্তে কমার্সের ছেলেরা প্রচুর পরিমাণে পাচ্ছে। প্রত্যেক বছর 100-150 করে রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ সরকার করে থাকেন। সেটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। এছাড়া রয়েছে, খুব কম রিক্রুটমেন্ট হয়, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস, অর্থাৎ যারা বন বিভাগে চাকরি করবে, ফরেস্টের জন্য যারা চাকরি করবে তাদের জন্য। আরেকটা যেটা বললাম কিছুক্ষণ আগেই, মিসলেনিয়াস সার্ভিস, অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তরে যারা ইন্সপেক্টর র্যাঙ্কে চাকরি করতে চাইছেন তারা এই কাজটা করতে পারবে। ক্লার্কশিপ এক্সামিনেশন ইজ ওপেন ফর অল, অর্থাৎ যে কোনো ছেলে মেয়ে যারা মাধ্যমিক পাশ করেছেন তারাই কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য আসতে পারেন। ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য কিন্তু কোনো সমস্যা নেই। ল এর যারা পড়বেন তাদের জন্য বলছি, ল পড়ার জন্য আপনাদেরকে লতে গ্রাজুয়েশন করতে হবে, অর্থাৎ লতে আলাদা করে গ্রাজুয়েশন করতে হয়। আমি পরবর্তীকালে সময় পেলে ল এর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দেবো। এছাড়া রয়েছে যে ইংলিশ স্টেনোগ্রাফার, এই মুহূর্তে কিন্তু মনে রাখবেন টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার এই দুটোরই অবস্থা খুব খারাপ, কারণ এখন কম্পিউটারের যুগে টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার সেরকম করে লাগছে না। তবু একটা সময় টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার নেওয়া হতো, এটাই হচ্ছে ডাইং ক্যাডার কিন্তু রয়েছে। আরেকটা হলো, সবচেয়ে বেশি পরিমাণে রিক্রুট হয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের ইন্সপেক্টর, অর্থাৎ সার্জেন্ট ইন্সপেক্টর যারা ওসি হয়, বিভিন্ন থানার ওসি হন, বিভিন্ন থানার এএসআই হন বা এসআই হন, কনস্টেবল হন, সেটা কলকাতা পুলিশ হতে পারে, স্টেট ওয়েস্ট বেঙ্গল পুলিশও হতে পারে, এবং তার রিক্রুটমেন্ট ব্যাপক পরিমাণে হচ্ছে এবং প্রচুর পরিমাণে মহিলা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশে চাকরি পাচ্ছেন। নেক্সট স্লাইড। এই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আমি আপনাদেরকে বললাম, এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে প্রত্যেক বছর আমরা দেখছি গড়ে প্রায় 200 থেকে 300 লোকের নিয়োগ হয়ে থাকে এই সার্ভিসে। এবার প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে পরীক্ষা দিলে আমি কিসের চাকরি পাবো? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে পরীক্ষা দিলে এই 9 ধরনের চাকরি কিন্তু আপনার কপালে জুটতে পারে। 9 ধরনের মধ্যে যে কোনো একটা ধরুন। কি প্রথমটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ আমরা কাদের বলি? যারা বিভিন্ন বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসে বিডিও হিসেবে চাকরিতে জয়েন করেন, পরবর্তীকালে তারা এসডিও হন, এডিএম হন, ডিএম হন, অর্থাৎ এসডিও এডিএমটা প্রমোশন পেয়ে হন। শুরু করেন কোথেকে? তারা প্রত্যেকে শুরু করেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও থেকে। এই সে চাকরির শুরুতেই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সবচেয়ে ক্রিমি সার্ভিস, স্টেটের সবচেয়ে বড় ক্রিমি সার্ভিস, যেটা মূল এক্সিকিউটিভ যারা সরকারের মূল পলিসিগুলোকে যারা এক্সিকিউট করেন তারা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মধ্যে পড়েন। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, তাদের স্টার্টিংটা হয় ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে, তারা প্রথম শুরু করেন বিডিও, তারপরে প্রমোশন পেয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর, তারপরে প্রমোশন পেয়ে হন এসডিও বা সাব ডিভিশনাল অফিসার, তারপরে প্রমোশন পেয়ে হন এডিএম, এডিএম থেকে ডিএম বা বিভিন্ন সরকারি দপ্তরে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি বা সেক্রেটারি হিসেবে চাকরি পান। 2 নম্বর হলো ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স। আমি একটু সংশোধন করি, স্লাইডটা আমার একটু পুরনো। ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স আর ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, আর দেখুন একদম লাস্টে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস আর ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, এই তিনটে সার্ভিসকে সরকার এক করে দিয়েছে। এখন এর নাম হলো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস কি করে? কমার্শিয়াল ট্যাক্স, তোমরা যখনই জিনিস কিনছো, বাজারে যাচ্ছ, তখনই দেখবে জিএসটি নেওয়া হয়, অর্থাৎ একটা বিল যখনই নিচ্ছ তখনই দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জিএসটি আর স্টেট গভর্নমেন্টের একটা জিএসটি। তোমরা যখন পেট্রোল কিনছো, পেট্রোলের উপর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি, একটা স্টেট গভর্নমেন্টের জিএসটি দেখতে পাচ্ছ। জিএসটি কালেকশন করা অর্থাৎ ট্যাক্স কালেকশন করা কাজ করেন ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট।
ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, তোমরা দেখবে বিভিন্ন জায়গায় মদের কারখানা রয়েছে, সে বিলেতি মদ হোক দেশি মদ হোক, এই মদের উপরে সরকার কিন্তু কিছু কর আরোপ করেন, কর সংগ্রহ করেন, যে কর প্রচুর পরিমাণে হয়। সমস্ত মদের বোতলের গায়ে থেকে যে কর আদায় করেন, এবং মদ অন্যায়ভাবে কেউ তৈরি করছেন কিনা, তৈরি করলে সেই অন্যায় এবং বেআইনি মদের কারখানায় ভেঙে দেওয়া, যেটা সঠিকভাবে মদের কারখানা যেখানে চলছে সেগুলোকে সংযুক্তভাবে চলার ব্যবস্থা করার জন্য যে দপ্তর কাজ করতো তার নাম হলো ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস। আরেকটা হলো ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। অ্যাকচুয়ালি দেখবে তোমরা জমি বাড়ি যখনই কেনো, জমি বাড়ি কেনার পরে সেই জমি বাড়িকে রেজিস্ট্রি করতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয়। যারা আসানসোলে আছে তারা দেখবে চিলিটানাতে একটা রেজিস্ট্রেশন অফিস আছে, যারা রানীগঞ্জে আছে দেখবে রানীগঞ্জে পাঞ্জাবি মোড়ে একটা রেজিস্ট্রেশন অফিস আছে, কুলটিতে একটা রেজিস্ট্রেশন অফিস আছে। অর্থাৎ জমি বাড়ি, জমি, একটা গাড়ি কিনলাম, যাই কিনলাম, সেটা রেজিস্ট্রেশন যখনই হয়, রেজিস্ট্রেশন হয়, ইভেন ম্যারেজ রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, এই তিনটি মিলে হয়ে গেল এখন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। এটাও কিন্তু এক ধরনের গ্রুপ এ সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স আছে, খুব সংখ্যায় কম, এটা ডাইং ক্যাডার প্র্যাকটিক্যালি। আগে চাষ যারা করতেন, চাষিদের কাছ থেকে আমরা ট্যাক্স কালেকশন করতাম, যে চাষিরা ট্যাক্স যারা দিচ্ছিল, ওই চাষিদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করার জন্য এই দপ্তরটি ছিল। তারপরে আসুন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, প্রচুর কোঅপারেটিভ আছে। দেখবেন আমরা যারা হাউজিং করছি, আমরা ফ্ল্যাট কিনছি, ফ্ল্যাটের কোঅপারেটিভ আছে। পিডব্লিউডি তে যারা ঠিকাদার রয়েছেন তাদের কোঅপারেটিভ আছে, কর্পোরেশনে যারা ঠিকাদার রয়েছেন তাদের কোঅপারেটিভ আছে। ইভেন বহু জায়গায় কোঅপারেটিভ করে জিনিসপত্র বিক্রি করার জন্য প্রচুর অর্গানাইজেশন রয়েছে। চাষিরা যে চাষ করেন গ্রামে, তাদেরও বিভিন্ন ধরনের ক্রেডিট কোঅপারেটিভ আছে। এই কোঅপারেটিভ গুলোকে রেজিস্ট্রেশন করা, তাদের কাজকর্ম দেখা, কোঅপারেটিভ গুলোকে কম সুদে টাকা দেওয়া, কোঅপারেটিভ ব্যাংক গুলোর মাধ্যমে কাজ করা, কোঅপারেটিভ ব্যাংক গুলোতেও কিছু কন্ট্রোল এই কোঅপারেটিভ সার্ভিসের অফিসাররা করে থাকেন, যার নাম এমনি তোমরা সংক্ষেপে শুনবে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ, ARCS, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ, এরাও কিন্তু এর মাধ্যমে কাজ করে। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, যাদেরকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বলা হয়, শ্রম দপ্তরে তারা বসে। কারখানায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হলে সেই গন্ডগোল মেটানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা নেন তারা হলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। সেই চাকরি হয় ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই, যে এত রেশন দোকানের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, খাবার বিক্রি করা হচ্ছে, এইগুলোকে দেখার জন্য যে অফিসার, তাকে বলা হয় ফুড এন্ড সাপ্লাই অফিসার, রেশনিং অফিসার, সব নিয়োগ হয় ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই এর মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, যেখানে আমি বসে কাজ করছি, সেই সার্ভিসের জন্য যারা কাজ করেন তারা হলেন ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই সবকটাই হলো গ্রুপ এ সার্ভিস। অর্থাৎ আমরা যদি গ্রুপ এ সার্ভিস WBCS থেকে ক্র্যাক করতে পারি, তাহলে এই যে 9 ধরনের চাকরি আছে তার যে কোনো একটা আমরা পেতে পারি। সেটা আমাদের মেরিট অনুসারে, অপশন অনুসারে চয়েস দিতে হবে। অর্থাৎ 9টা ডিপার্টমেন্ট, 9টা আলাদা আলাদা ডিপার্টমেন্টে আমি কাজ করতে পারবো সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এ। স্যার নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ বি, আমাদের সিভিল সার্ভিসের মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে গ্রুপ রয়েছে। গ্রুপ বি কি? একটাই চাকরি, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। স্কেল এবং বেতন সবই হলো গ্রুপের সমান, স্কেল বেতন সবই গ্রুপের সমান। এরা কি? এনারা সব হলেন পুলিশের বড় বড় অফিসার। চাকরি শুরু করেন কোত্থেকে? একদম স্টার্টিং চাকরি হলো ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, DSP, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দিয়ে শুরু। তারপরে কি হবেন? তারপরে এসিপি হবেন বা এসপি হবেন, এসপির পরে এসপি হবেন, এসপির পরে IPS হয়ে যান। ওরা খুব তাড়াতাড়ি। আমাদের WBCS থেকে IS হতে গেলে 15 বছর 20 বছর সময় লাগে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে IPS অতি সহজে হওয়া যায়, 10 বছরে হয়ে যাওয়া যায়। অর্থাৎ একজন WBCS যদি মনে করেন আমি IS ক্যাডারে প্রমোশন পাবো, তার প্রমোশন পেতে লেগে যায় 15 বছর 20 বছর। কিন্তু একজন পুলিশ ক্যাডারের লোক যিনি WBPS ছিলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে চাকরি করছিলেন, তিনি কিন্তু 10 বছরের মধ্যে IPS হয়ে যান। সুতরাং তোমাদের মধ্যে যারা একটু ভালো ইংরেজিতে দখল আছে, যারা একটু ছোটাছুটি করতে পারো,
যারা ইংরেজি দখল আর একটু শরীর এবং ছোটাছুটি স্মার্টনেসটা যাদের রয়েছে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য ঢুকতে পারো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস একটা ক্রিমি সার্ভিস এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর মহিলা আধিকারিক আমাদের আসানসোলেও ঘোরাঘুরি করছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, এবং খুব সুযোগ সুবিধা প্রচুর, গাড়ি বাড়ি সব থাকার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে খুব সুন্দরভাবে পাওয়া যায়। অর্থাৎ বেতনের বাইরে অন্য সবকিছু থাকার ব্যাপারেও কিন্তু এটা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। নেক্সট স্লাইড। এবার হলো ডাব্লিউবিসিএস গ্রুপ সি। গ্রুপ সি তে অনেকগুলো চাকরি রয়েছে, অনেকগুলো চাকরি অনেক জায়গায়। দেখবে আমি একটুক্ষণ আগে বললাম ডাব্লিউবিসিএস গ্রুপ এ তে যারা পাস করবে তারা হবে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাদের আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট লোক থাকে, তাকে বলা হয় জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। যারা ডাব্লিউবিসিএস গ্রুপে ক্র্যাক করতে পেল না, ওই একই পরীক্ষা দিলেন, মেরিটে গ্রুপে হলো না, মেরিটে গ্রুপ বি হলো না, তোমার গ্রুপ সি হলো। গ্রুপ সি হলে তোমার সামনে কি কি চাকরির অপশন থাকছে? গ্রুপ সি থাকলে তোমার সামনে অপশন থাকছে জয়েন্ট বিডিও হওয়ার, অর্থাৎ জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হওয়ার। দ্বিতীয় কি, তোমরা দেখবে কনজিউমার্স অ্যাফেয়ার্স বলে একটা দপ্তর আছে। কি বলছে? মাল কম দিলে, দাম বেশি নিলে, পাউচের মধ্যে এক্সপায়ারি মাল বিক্রি করলে, সঠিক সময়ে সঠিক কিছু না দিলে আমাকে অভিযোগ জানান। বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে। জনপরিষেবা আইন, জনপরিষেবা আইন, কনজিউমার্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট কি করেন? তুমি কোনো দোকানে মাল কিনলে, মালের কোয়ালিটি খারাপ, তুমি কোনো দোকানে জিনিস কিনলে যা দাম তার থেকে বেশি নিয়েছে, যে পরিমাণ গ্যারান্টি থাকার কথা সেই পরিমাণ গ্যারান্টির আগে তোমার জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমাকে ওই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে মালটা ফিরিয়ে দিচ্ছে না, মালটা চেঞ্জ করে দিচ্ছে না, কোথায় অভিযোগ জানাবে? যার কাছে অভিযোগ জানাবে তার নাম হলো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস। আরেকটা কি? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ওয়েলফেয়ার সার্ভিস কোনটা? তোমরা আইসিডিএস প্রজেক্টের নাম শুনেছো, অনেক জায়গাতে দেখবে যে খাবার বিলি করে গরিব বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, প্লাস তাদেরকে ছোট ছোট করে অল্প কিছু পড়াশোনাও শেখানো হয়। অর্থাৎ ছোট ছোট পড়াশোনা শেখানো এবং গরিব বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে ডিপার্টমেন্ট তার নাম হলো আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। খালি এই নয়, গর্ভবতী মায়েদেরকে টিকা দেওয়ার জন্য দেখবে প্রচুর মায়েরা বাড়িতে বাড়িতে ঘোরাঘুরি করছে। আপনার টিকা হয়েছে? আপনি ম্যালেরিয়ার টিকা নিয়েছেন? আপনি এই যে যক্ষার টিকা নিয়েছেন? টিবির টিকা নিয়েছেন? এই সমস্ত খবর নেওয়ার জন্য যে সমস্ত মায়েরা বাড়িতে বাড়িতে ঘোরেন, তাদের যারা দেখভাল করেন সেই ডিপার্টমেন্ট হলো আইসিডিএস ডিপার্টমেন্ট। তাদের যারা অফিসার তাদেরকে বলে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এটা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। আরেকটা হলো অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার ইরিগেশনে। এটা একটা ডাইং ক্যাডার, অর্থাৎ ক্যানেলের জল যারা নিত তাদের কাছে কিছু ট্যাক্স আদায় করা হতো। ট্যাক্স আদায় করার কাজ এটা এই মুহূর্তে চলে না, কিন্তু এর পরেরটা প্রচন্ড ভালো সার্ভিস এবং খুব ব্যাপক পরিমাণে রিক্রুটমেন্ট হয়। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার। দেখবে আমরা অনেক ছেলে মেয়েদের জানি যারা ব্লকে বিএলআর অফিসে চাকরি করেন অ্যাজ এ রেভিনিউ অফিসার। ব্যাপক রিক্রুটমেন্ট হয় প্রত্যেক বছর। এই একটা ক্যাডারে 200-250 করে ছেলে মেয়ে নেওয়া হয়। এত ছেলে মেয়ে অন্য কোনো ক্যাডারে নেওয়া হয় না। প্রসপেক্ট খুব ভালো। এই সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে তুমি রেভিনিউ হিসেবে চাকরি পাবে। প্রত্যেকে যে জমি কিনছে, জমিটা আইনি না বেআইনি তার মিউটেশন করে দেবে, ফ্ল্যাট মিউটেশন করে দেবে, এই সমস্ত কাজ করতে হবে। সমস্ত জিনিস তুমি দেখবে অনেক সময় দেখবে যে বেআইনি বালি নিয়ে যাচ্ছে, খবর হলো ডিএম সাহেব খবর দিল রাস্তায় বেআইনি বালির গাড়ি আটকেছে, বেআইনি ইট ভাটা, অর্থাৎ তোমার জায়গাতে কোথাও কোথাও খবর পেলো যে কোথাও পুকুর বুঝিয়ে বাড়ি বানাচ্ছে, সঙ্গে সঙ্গে ছুটতে হবে, এই অফিসাররা ছুটছে। অর্থাৎ বেআইনি পুকুর যারা বোঝাচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, জমি মিউটেশন করার কাজের জন্য এই অফিসাররা রয়েছেন, যাদেরকে বাজারে আমরা রেভিনিউ অফিসার হিসেবে বলি। এই রেভিনিউ অফিসার যারা রয়েছেন তাদের চাকরির জন্য কিন্তু হয়। আরেকটা হলো একটুক্ষণ আগে আমি যে কথাটা বললাম, যারা জিএসটি কালেকশন করছেন, যারা জিএসটি কালেকশন করছেন তাদেরকে বলছি কমার্শিয়াল ট্যাক্স অফিসার। তাদেরকে সাহায্য করার জন্য আরেক দল লোক রয়েছেন যারা সাহায্য করে থাকেন, ওই জিএসটির জন্য যারা আছেন তাদেরকে সাহায্য করেন, তাদেরকে আমরা বলি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার বা এসিটিও। এই এসিটিওরাও পরবর্তীকালে প্রমোশন পেয়ে কিন্তু সিটিও হতে পারে, সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু সিটিওতে প্রমোশন পান। আরেকটা হলো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এই কারেকশনাল সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটি জেলখানার এখন নাম পাল্টে গেছে।
হয়ে গেছে কারেকশনাল হোম। এই যে জেলখানাগুলোতে যারা সুপার হন, জেলখানাগুলোতে যারা জেলার হন, দেখবে অনেক সময় বদমাস আসামিতে হিন্দি সিনেমায় দেখা যায় জেলাররা খুব ভালো ভালো খাবার টাবার দিয়ে তাদেরকে ভালো মানুষ বানান। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জেলারের চাকরি যদি তুমি পেতে হয় তাহলে কিন্তু WBCS গ্রুপ সি হচ্ছে একমাত্র জায়গা যেখান থেকে তুমি কিন্তু জেলারের চাকরি বা সুপারের চাকরি কিন্তু তুমি পেতে পারো। স্যার নেক্সট স্লাইড। নেক্সট WBCS গ্রুপ ডি। WBCS গ্রুপ ডি তে মেইন চাকরি হয় ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ। আমি প্রথমেই WBCS গ্রুপ এ তে বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সার্ভিস বলে WBCS গ্রুপ এ থেকে যায়। তাদেরকে সাহায্য করার জন্য বেশ কিছু ইন্সপেক্টর নেওয়া হয়। তাদেরকে সাহায্য করার জন্য বেশ কিছু নেওয়া হয় এবং সেইগুলো হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস। একটা প্রশ্ন কিন্তু যে এই পরীক্ষাগুলো প্রত্যেক বছরই হওয়ার কথা, তবে মূলত সিভিল সার্ভিস পরীক্ষা প্রত্যেক বছর হয়, অন্যান্য পরীক্ষাগুলো প্রত্যেক বছরই হওয়ার কথা, কিন্তু কোনো কোনো কারণে এক এক বছর বাদ বাদ হয়। অর্থাৎ প্রত্যেক বছর না হলেও প্রতি 2 বছরে তো অবশ্যই একবার করে হয়। কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে যেটা সমস্যা হয় তোমরা খেয়াল করলে দেখবে যে পরীক্ষা হলো, রেজাল্ট আউট হওয়ার আগে কোথাও না কোথাও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেউ কেস করে দিল। কেস করে দেওয়ার জন্য পরবর্তী বছরের পরীক্ষাগুলো হতে অনেকটা ডিলে হয়ে যায়। যেমন ধরো শিক্ষকতার চাকরি, প্রায় বছরই শিক্ষকতার চাকরি নিয়ে এত কেস হয়। তোমরা যদি রিসেন্ট খেয়াল করে দেখো যে হাইকোর্ট অর্ডার করেছেন রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ করো, কিন্তু প্যানেল ফাইনাল করবে না, কারণ কোর্টে কিছু কেস আছে। এই কেসের কারণে অনেক সময় একটু দেরি হয়, এটা আলাদা প্রশ্ন। যাই হোক, যেটা বলছিলাম, WBCS গ্রুপ দিতে যারা যাবে অর্থাৎ ইন্সপেক্টর অফ কোঅপারেটিভে চাকরি পাবে। আর একটা পিডিও বলে একটা পোস্ট আছে প্রত্যেকটি ব্লকে থাকে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এখন তো জানোই সমস্ত গ্রামের উন্নয়ন হয় পঞ্চায়েতের মাধ্যমে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে। এই পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কাজ দেখভাল করার জন্য যে অফিসার রয়েছেন তার নাম হলো পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, পিডিও। আর সবার শেষে হলো এই যে বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তুরা আসেন, বাংলাদেশের উদ্বাস্তু, শ্রীলঙ্কার উদ্বাস্তু বা যে উদ্বাস্তুরা আছে, তারা যে সমস্ত উদ্বাস্তু কলোনিতে থাকে, যে রিফিউজি, তাদেরকে রিলিফ দেওয়ার জন্য একটা রিহ্যাবিলিটেশন অফিসার আছেন, সেটাও কিন্তু WBCS গ্রুপ সি। একটা কথা মনে রাখবে ভাই, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চারটেই কিন্তু সেম, কিন্তু চারটে সেম হলে একটা পরীক্ষা হলো বেতনে কিন্তু ব্যাপক ফারাক রয়েছে। একজন ছেলে যদি এই মুহূর্তে গ্রুপে স্টার্ট করেন তাহলে তার স্টার্টিং বেসিক হবে 56,000 টাকা, তার বেসিক হবে 56,000 টাকা। গ্রুপ বি এতেও যদি কেউ চাকরি পায় তাহলেও তার স্টার্টিং বেসিক স্যালারি হবে 56,000 প্লাস আলাদা অ্যালাউন্সেস আছে, বাড়ি ভাড়া আছে, ডিএ আছে, অন্যান্য সুযোগ সুবিধা সর্বক্ষেত্রেই আছে। কিন্তু যেই তুমি গ্রুপ সি তে চলে এলে ব্রাদার, যখনই তুমি সি তে চলে আসলে তখন তোমার স্টার্টিং স্যালারি 42,000 টাকা, তাহলে 56 থেকে 42, তার মানে প্রায় 12,000 বা 14,000 টাকা কম। এটা মনে রাখতে হবে। আরেকটা, গ্রুপ সি থেকে তুমি প্রমোশন পেয়ে গ্রুপে কমপক্ষে 10 বছর লাগবে ওই জায়গাতে পৌঁছতে। একটা ছেলে যদি গ্রুপের বদলে গ্রুপ সি পায় তাহলে তার এই সান্ত্বনা হওয়ার কোনো জায়গা নেই, আমার শেষ হয়ে গেল। কারণ এইটা শেষ হলে তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে 10 বছর লাগবে প্রমোশন পেতে। সুতরাং আমার পরামর্শ থাকবে, কোনো ছেলে যদি গ্রুপ সি পান চাকরিটা নিয়ে নিন, কিন্তু আবারও পরের বছর পরীক্ষা দিন যাতে আবারও গ্রুপে পেতে পারেন। চাকরিটা নিয়ে নেবেন, যেটা সি পাবেন সেটা নিয়ে নেবেন, তাতে জয়েন করবেন, করতে করতে পাশাপাশি আবার পড়তে হবে যাতে আমি গ্রুপ এ বা গ্রুপ বি তে যেতে পারি। কারণ গ্রুপ এর সঙ্গে গ্রুপ সির পার্থক্য টাকার অঙ্কে 14,000 টাকা, বছরের অঙ্কে 10 বছর। ঠিক একই রকম গ্রুপ বি তে যদি আপনি যান, গ্রুপ বি তে আরো স্যালারি কম, 39,000 টাকা স্টার। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে ঠিক আছে আমি একটা পেলাম, গ্রুপ ডি পেলেও আমি আবারও পরীক্ষা দেবো গ্রুপ এ পাওয়ার জন্য বা গ্রুপ সি পাওয়ার জন্য, সি পেলে আবারও পরীক্ষা দেবো এ বা বি পাওয়ার জন্য। ঠিক আছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমরা বছর বছর দিতে পারবো, এবং এর বয়স কিন্তু এখন যথেষ্ট বেড়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। 36 বছর, 32 36 হয়ে গেছে, সুতরাং সমস্যা কিছু নেই, সুতরাং আমরা দিতে পারবো। কিন্তু এই দেওয়া নিয়ে 36 বছর বা 32 বছর পর্যন্ত বসে থাকা চলবে না, এটা আমি সেই পরে এসে যখন প্রিপারেশন নেবো কেন বসে থাকা চলবে না সেই কথা একটু পরে এসে বলছি। নেক্সট স্লাইড। দেখুন, যখন WBCS পরীক্ষা দেবো আমি শুধু প্রিলিমটা বলি, মেইনটা পরে আলোচনা করবো আমরা, কারণ এটা বড়। WBCS পরীক্ষার 3টে পার্ট, একটা হলো প্রিলিম এক্সামিনেশন, একটা হলো মেইন এক্সামিনেশন, আর একটা হলো পার্সোনালিটি টেস্ট। প্রিলিমে সাধারণত 200 নম্বরের পরীক্ষা হয়। প্রিলিম পাস যদি না করতে পারি তাহলে আমি কিন্তু মেনে বসতে পারবো না।
অর্থাৎ মেনে বসার জন্য আমাকে কিন্তু প্রিলিম পাস করতে হবে। প্রিলিম পাস করার পরে 900 নম্বরের জন্য মেইনে বসবো। অর্থাৎ মেনে 900 নম্বরের মধ্যে বসবো। এ এবং বি ক্যাটাগরিতে বসলে 700, এ এন্ড বি এর জন্য 900 নম্বর, আর সি আর ডি তে বসলে হলো 700 নম্বর। যদি আমি এক্সিকিউটিভের এ ক্যাটাগরি বি ক্যাটাগরিকে সিলেকশন করি তাহলে আমাকে বসতে হবে 900 নম্বরের পরীক্ষায়। আর যদি আমি মনে করি না আমি সি আর ডি তেই বসবো, এ আর বি তে বসবো না, তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে 700 নম্বরের জন্য। এবং মেন যদি পাস করি তারপরে আমার ইন্টারভিউ হবে, যাকে আমরা বলছি পার্সোনালিটি টেস্ট, সেটা হলো 200 নম্বরে। এবং 200 নম্বর কাদের জন্য? এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি 200 নম্বর। বি এর পার্সোনালিটি টেস্ট হচ্ছে 100 নম্বর। যাই হোক, আমি এই জায়গাটাতে শুধু একটা কথা বলি, প্রিলিম না হলে কিন্তু আমার ডাব্লিউবিসিএস শুরু হবে না। তাহলে আমরা আজকের আলোচনাটা প্রিলিমের মধ্যে সীমাবদ্ধ রাখি। নেক্সট স্লাইড। এখন এইখানে আমি যে কটা কথা বলবো, যে কটা বিষয় বলবো, সেটা একটু ভালো করে শুনবেন, কারণ এটা হলো কমন। আমি বলেছি প্রিলিমের পরীক্ষা হচ্ছে, দেখুন 200 নম্বরের পরীক্ষা। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম সময় কম থাকে। দেখুন এই 200 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সময় কতক্ষণ দিচ্ছে, দেখুন লাস্ট স্লাইডের শেষ অংশটা লেখা আছে 2.5 ঘন্টা। অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে আপনাকে 200 নম্বরে পরীক্ষা দিতে হবে, বা তোমাদের 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। কি কি থাকছে দেখো, ইংলিশ কম্পোজিশনের উপরে 25 নম্বরে পরীক্ষা থাকছে, জেনারেল সায়েন্সের উপরে 25 নম্বরে পরীক্ষা থাকছে। তারপরে দেখো কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ যে বছর পরীক্ষা হয় সেই বছরে দেশে বা পৃথিবীতে যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটছে তার উপরে পরীক্ষা। যেমন ধরো এই মুহূর্তে যদি পরীক্ষা হয়, করোনা ইজ দ্য বেস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। এই মুহূর্তে করোনা একটা বিরাট বড় বিষয় হয়ে আসতে পারে, না হওয়ার কিছু নেই। অথবা এই মুহূর্তে টোকিও অলিম্পিক চলছে, টোকিও অলিম্পিক ইজ দ্য বেস্ট ইম্পর্টেন্ট, সুতরাং তার উপরে বেস করা হতে পারে। আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, নট ওয়ার্ল্ড হিস্ট্রি, হিস্ট্রি অফ ইন্ডিয়া। তারপরে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কিন্তু সেখানে মজার, উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমরা মেইন ফ্যাস থাকবে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির উপর, অর্থাৎ পশ্চিম বাংলার যে ভূগোল সেটা হলো মূল। তারপরে হচ্ছে ইন্ডিয়ান পোলাইটি অ্যান্ড ইকোনমি, এই বিষয়টা বলছি, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের অর্থনীতি। একটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা ইতিহাসের অংশ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ 1905-এর বঙ্গভঙ্গ থেকে শুরু করা 1947-এ স্বাধীন হওয়া পর্যন্ত শেষ করো, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আর এটা হলো জেনারেল মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি মানে একদম পিওর এন্ড পারফেক্ট ম্যাথমেটিক্স। আমি এই কটা জায়গায় একটু ব্যাখ্যা করে দিই। এই জিনিসগুলো বললাম, এইগুলো বলার জন্য সিলেবাস কি, পড়াশোনা কি। একটা কথা মনে রাখতে হবে, এই পরীক্ষাগুলোতে যে প্রশ্নপত্রগুলো তৈরি হবে সেইগুলো মূলত মাধ্যমিক অবধি তোমরা যা পড়েছো, অর্থাৎ ক্লাস 10 অবধি যা পড়েছো তার উপরে বেস করে হবে। অর্থাৎ ইংরেজির যে প্রশ্ন সেটা ক্লাস 10 অবধি তোমরা যে গ্রামার এন্ড কম্পোজিশন শিখেছো তার উপরে বেস করে হবে। অর্থাৎ ইংরেজি যেটা শিখেছো, অর্থাৎ ট্রান্সফর্ম ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, অথবা ইংলিশ টু হিন্দি, হিন্দি টু ইংলিশ, ভার্ব, টেন্স, এই সংক্রান্ত প্রশ্ন থাকবে। সবটি মাধ্যমিক পর্যন্ত যা শেখানো হয় তার উপরে বেস করে। ইভেন জেনারেল সায়েন্সও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে সাধারণ বিয়োগ জীবন যে সমস্ত জিনিসগুলো তোমরা পড়েছো, কারণ তোমাদের মধ্যে অনেক আর্টসে পড়ছো এই মুহূর্তে, তোমরা তো নিশ্চয়ই হায়ার সেকেন্ডারি ফিজিক্স বলতে পারবে না, তোমরা নিশ্চয়ই গ্রাজুয়েশনে ফিজিক্স বলতে পারবে না। এই পরীক্ষাটা, এই জেনারেল সায়েন্সটা হচ্ছে মাধ্যমিক লেভেলে যে ফিজিক্স পড়ানো হয়, কেমিস্ট্রি পড়ানো হয়, বায়োলজি পড়ানো হয় তার উপরে বেস করে। কারেন্ট ইভেন্টটা আমি আগেই বললাম। হিস্ট্রি অফ ইন্ডিয়া তো ঠিক একই রকম, সারা ভারতবর্ষের ইতিহাস, মূলত যে ইতিহাস, ভারতবর্ষের খুব বেশি ইতিহাস না, এটা প্রাচীন যুগ থেকে শুরু করে স্বাধীনতার আগ অব্দি যে পার্ট, এই পার্টটাকে নিয়ে হয়। এটা তোমাদের 9, 10-এ পড়ানো হচ্ছে, 9, 10-এর সিলেবাসে যে যে জিনিসগুলো আছে সেটা। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, জিওগ্রাফির ক্ষেত্রেও তোমরা যে জিওগ্রাফি 9, 10-এ পড়ছো সেটা। ইন্ডিয়ান পলাইটি মানে হচ্ছে সংবিধানের যতটুকু কথা ক্লাস 9, 10-এ পড়ানো হয়েছে, 10-এ বলতে পড়ানো হয়, 9-এ বলতে পড়ানো হয়, ওই 9, 10-এ যতটুকু পড়ানো হয় তার সঙ্গে। ইকোনমিক্সটা হলো ইন্ডিয়ান ইকোনমিক্স একটা পুরো পার্ট, সেটার জন্য একটু আলাদা বইপত্র পড়ে তোমাদেরকে একটু ঘাটতে হবে। ইকোনমিক্স এর সাবজেক্টের ছাত্র না হলে তাদেরকে এখানটা ঘাটতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দেখো যদি ইতিহাস বইটা ভালো করে পড়ো
তাহলে দেখো তিনটে জিনিস হয়ে যাচ্ছে। ইতিহাস বইয়ের শেষেই সংবিধান পাচ্ছ, অর্থাৎ ইন্ডিয়ান পলাইটি হয়ে যাচ্ছে, ইতিহাস হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার ইন্ডিয়ান হিস্ট্রিও হয়ে যাচ্ছে। আর জেনারেল মেন্টাল এবিলিটি বলতে যেটা বোঝায় সেটা হলো অ্যারিথমেটিক, সোজা কথায় পাটিগণিত। অর্থাৎ পাটিগণিতের ঐকিক নিয়ম, পাটিগণিতের চলিত নিয়ম, পাটিগণিতের সুদ কষা, পাটিগণিতের লাভ ক্ষতি, পাটিগণিতের অনুপাত, পাটিগণিতের সমানুপাত, এর উপরে বেস করে কোশ্চেন। সব তোমরা ক্লাস 10-এ যা পড়েছো তার উপরে বেস করা প্রশ্ন। আর দুই একটা জিওমেট্রি, সেই জিওমেট্রিও কিন্তু কিরকম জিওমেট্রি, ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন, চতুর্ভুজ সংক্রান্ত প্রশ্ন, আয়তক্ষেত্রের প্রশ্ন, বর্গক্ষেত্রের প্রশ্ন। তাহলে দেখো আমি যে কথাগুলো বললাম তোমাদের মনে কিন্তু আনন্দ হওয়ার বিষয় যে আমরা তো ক্লাস 10 অব্দি এটা পড়েছি, স্যার এটা তো আমাদের সব জানা আছে, তাহলে আমরা তো চাকরি পেয়ে যাব। নিশ্চয়ই চাকরি পেয়ে যাবে, তোমার বন্ধুও ভাববে চাকরি পেয়ে যাবে, তুমিও ভাববে চাকরি পেয়ে যাবে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা দুটো জায়গায়। প্রথমে দেখো 200 নম্বরের প্রশ্ন, 200 নম্বরের প্রশ্ন কমসে কম 100 থেকে 200 মতন প্রশ্ন থাকবে। সবকটা প্রশ্ন মাল্টিপল চয়েস টাইপের, অর্থাৎ প্রশ্নের উত্তর তোমাকে হাতে লিখতে হবে না, একটা প্রশ্নের উত্তরে 4খানা করে উত্তর দেওয়া রয়েছে, যে কোনো একটা উত্তরে তোমাকে টিক মার্ক করতে হবে। এই যে টিক মার্ক, ভুল হলে মাইনাস পাওয়ার সম্ভাবনা আছে, সঠিক হলে প্লাস আছে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। একটা হলো 2.5 ঘন্টার মধ্যে তোমাকে দিতে হবে। প্রশ্ন অন্য জায়গায়, যেমন অঙ্কের কথাই বলি, তোমার একটা প্রশ্ন আসলো 5% সুদে 100 টাকার 2.5 বছরের সুদ বের করো। আমরা সবাই পারবো। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত, 100 টাকার 2.5 বছরের সুদ কত। অঙ্ক কষবো, লিখবো, উত্তর বের করবো, হয়ে যাবে। কিন্তু আমি এই প্রসেসে যদি উত্তরটা করি সময় লাগবে অনেকক্ষণ। তোমাদের মধ্যে যদি কেউ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকে, তোমাদের মধ্যে যদি কেউ সিবিএসই বোর্ডের স্টুডেন্ট থাকে, খেয়াল করে দেখো তাদের কাছে কিন্তু ফর্মুলা আছে, তারা ছোটবেলা থেকে ফর্মুলা ইউজ করতে জানে। ইন্টারেস্ট বের করার এটা ফর্মুলা, আসল বের করার এটা ফর্মুলা, বা টাইম বের করার এটা ফর্মুলা। ওরা ফর্মুলার মধ্যে ঝটাঝট ফেলবে, ফেলে ওরা উত্তর করে দেবে। তাহলে আমাকে কি একটা প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা করার জন্য আমাকে এতক্ষণ সময় দেবে না, ওই সময় 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে সবগুলো উত্তর করতে হবে, বেশি সংখ্যায় উত্তর করতে হবে। আমার বন্ধু আমার থেকে একটা বেশি করে ফেললে সে এগিয়ে যাবে, আমি পিছিয়ে যাব। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে বেশি করতে হবে। সুতরাং আমার চাই প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস উইথ ঘড়ি। যে ঘড়ি ধরে বেশি প্র্যাকটিস করতে পারবে, বেশি করবে, সেই পারবে। ইতিহাসের প্রশ্ন, ইতিহাসের প্রশ্নে হঠাৎ করে আকবর বাবর সবই এলো, কিন্তু হঠাৎ করে এমন একজনের লোক আসলো, যে একজন মনে করো যে প্রশ্ন আসলো আওরঙ্গজেবের 4খানা সন্তানের মধ্যে তৃতীয় সন্তানের নাম। আওরঙ্গজেব অব্দি আমরা পড়েছি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী, আর 3খানা ছেলে নিয়ে কিন্তু আমরা সেইভাবে পড়িনি। তার কারোর নাম দারাশুকো, কারোর নাম আওরঙ্গজেব সুজা, এরকম নামগুলো রয়েছে। আমি তো সবকটা নাম ভাই ভালো করে জানি না, কিন্তু ইতিহাসের প্রশ্ন, খুব সংক্ষেপ প্রশ্ন, আমার ভাবনা চিন্তার স্তরে নেই, অথবা আমি অনেকদিন আগে ইতিহাসটা ছেড়ে দিয়েছি, আমি সেটা ভুলে গেছি। ফলে আমার ইতিহাসটা পড়া দরকার। ফলে প্রশ্ন খুব সংক্ষেপ, প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন মাল্টিপল চয়েস। লেখা পরীক্ষা বড় আকারের প্রশ্ন হবে তোমার মেনে গিয়ে, যখন প্রিলিম পরীক্ষা দিচ্ছ, প্রিলিম পরীক্ষার জন্য কিন্তু মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। আমি এটা এই কারণেই জোর দিচ্ছি, এই যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতি ক্লার্কের ক্ষেত্রেও সেম, এই পরীক্ষা পদ্ধতি প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেও সেম, এই পরীক্ষা পদ্ধতি হাই স্কুলের শিক্ষকের ক্ষেত্রেও সেম। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই এই সাবজেক্ট গুলোর উপরই পরীক্ষা হয়। তুমি যদি ক্লার্কের চাকরি করতে যাও, সেখানে ইংরেজির প্রশ্ন থাকবে, সেইখানে তোমার জেনারেল সায়েন্সের প্রশ্ন থাকবে, সেইখানে হিস্ট্রির প্রশ্ন থাকবে, সেইখানে অ্যারিথমেটিকের প্রশ্নই থাকবে। অর্থাৎ আমরা যদি এই সাবজেক্ট গুলোর মাল্টিপল চয়েস গুলো আর এর সিলেবাস গুলো ভালো করে পড়ি, আমরা যেমন এর প্রিলিম পরীক্ষা দিতে পারবো, তার পাশাপাশি আমরা সিজিএল এর পরীক্ষায় বসতে পারবো, আমরা রেলের পরীক্ষায় বসতে পারবো, আমরা ক্লার্কশিপের পরীক্ষায় বসতে পারবো। অর্থাৎ প্রিলিমিনারি স্তরের সমস্ত পরীক্ষাগুলো কিন্তু অবজেক্টিভ টাইপের, এবং প্রত্যেকটা জায়গায় 4টে করে প্রশ্ন। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমরা চর্চাটা কম করছি, আমরা চর্চাটা কম করছি বলে আমরা মাথা চুলকে ভাবছি আমার উত্তরটা কি হবে। এই পরীক্ষাতে কিন্তু ভাবনার জন্য সময় আমাকে কেউ দেবে না। অর্থাৎ যে যত তাড়াতাড়ি করতে পারবে এবং যে যত বেশি সঠিক করতে পারবে সেই চাকরিটা পাবে। সেই জন্যই আমরা বারবার বলছি যে এটা চর্চাতে আসতে হবে। স্যার নেক্সট স্লাইড প্লিজ। এটা ছেড়ে দিন স্যার, এটা মেন আছে, এগিয়ে যাচ্ছে।
মেনটা আজকে আলোচনায় নেব না, অর্ডারে। আমি ছেড়ে দিতে নেক্সট থাকুন। এই যে দেখুন, আপনাদেরকে বলছিলাম মিসলেনিয়াস সার্ভিস। মিসলেনিয়াস সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট সার্ভিস, প্রত্যেক বছর হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেক বছর নেয়। আমাকে বলতে কেউ এইমাত্র হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে যে প্রত্যেক বছর হয় কিনা। প্রত্যেক বছর যে দুটো পরীক্ষা বেশিরভাগ হয় সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা বললাম, আর মিসলেনিয়াস সার্ভিস। মিসলেনিয়াস সার্ভিস থেকে কি হবে, ওই যে আইসিডিএস ডিপার্টমেন্টের সিডিপিও এর কথা বললাম ডাব্লিউবিসিএস গ্রুপ এতে, তাদেরকে সাহায্য করার জন্য এসিডিপিও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সেটা আপনার এখান থেকে। দেখুন, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, এই যে ইয়াস ঝড় হয়েছে আপনারা দেখেছেন, কদিন আগে ইয়াস হয়েছে, তার আগেও একটা ঝড় হয়েছিল, আপনারা সেই নাম শুনেছেন, যেগুলো সুন্দরবন ভাসিয়ে দিয়েছিল। ইয়াস হয়েছে, বা উত্তর উড়িষ্যাতে প্রায় সময় হয়েছে। ওই যে ইয়াসে বাড়ি বাড়ি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত লোকেদের বাড়িতে চাল পৌঁছচ্ছে, ত্রিপল পৌঁছচ্ছে, সাহায্য পৌঁছচ্ছে। কারা পৌঁছচ্ছে? এই ভদ্রলোক, যার নাম হলো ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, বিডিএমও। এটা কিন্তু মিসলেনিয়াস সার্ভিস থেকে হয়। ব্লক ইউথ অফিসার, এই যে মাঠে মাঠে ফুটবল খেলা হয়, এই যে ফুটবল খেলা হয়, আপনাদের মধ্যে অনেকেই দেখবেন ইউথ ডিপার্টমেন্টের কোনো প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা, বিতর্কের প্রতিযোগিতা, তাতে অংশগ্রহণ করেন। আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা করেন ইউথ ডিপার্টমেন্ট। ওই সাধারণত আমাদের রবীন্দ্র ভবনে হয়, অনেক সময় লাইব্রেরিতে হয়। ওই যে ইউথ অফিসার যারা, তাদেরকে বলা হয় বিওয়াইও। আমাদের আসানসোল শহরে যিনি আছেন তাকে বলা হয় মিউনিসিপাল ইউথ অফিসার, এমওয়াইও, একই জিনিস। এক্সাইজ ডিপার্টমেন্টে ওই যে বললাম মদের চুল্লি ভাঙতে যাচ্ছেন, অবৈধ মদ ধরতে যাচ্ছেন, যারা ধরতে যাচ্ছেন তাদেরকে বলা হয় সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, ব্লক ওয়েলফেয়ার অফিসার। এই যে এসসি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট কারা দেবেন? এই যে ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস অথবা ব্লক ওয়েলফেয়ার অফিসার। ব্লক ওয়েলফেয়ার অফিসার আরেকটা কাজ করেন, গ্রামের বৃদ্ধ মানুষ, তার বার্ধক্য ভাতা লাগবে। এই যে মুখ্যমন্ত্রী চালু করেছেন বার্ধক্য ভাতা, মুখ্যমন্ত্রী চালু করবেন বলছেন আগামী দিনে মহিলাদের জন্য টাকা। দেখবেন কি, দেখবেন এই ব্লক ইউথ অফিসারকে দেখতে হবে, মহিলাদের হাত খরচের টাকা, অমুক তমুক, যে ওয়েলফেয়ার রিলেটেড যা কাজ আছে, এটা দেখবেন প্রত্যেকটা ব্লকে বলছে ব্লক ইউথ ওয়েলফেয়ার অফিসার দেখবেন। এসসি সার্টিফিকেট দেখবেন ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস, যিনি ব্যাকওয়ার্ড ক্লাসের ইন্সপেক্টর তিনি দেখবেন। একটা কি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। এখন প্রত্যেকটা জায়গায় কম্পিউটার বিশাল বড় কাজ করছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্লকে কম্পিউটারে কাজ করার জন্য, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে খোঁজ করলে দেখবেন 15টা কম্পিউটার আছে, 20টা কম্পিউটার আছে, তাতে একটা প্রোগ্রামিং চলছে। সেই প্রোগ্রামিং গুলোকে ঠিকঠাক মতো চলছে কি চলছে না, কোথাও ছোটখাটো ভুল হলে সেগুলো কারেকশন করার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অফিসার, এবং আরো এই ধরনের আছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ এই যে সোসাইটি গুলোর নাম এতক্ষণ বললাম, তারা যে টাকা পয়সা সংগ্রহ করছে, তাদের সংগ্রহ করার জন্য তাদের কাছে তাদের কাজকর্ম ঠিক মতো হচ্ছে কিনা, সব অডিট গুলো ঠিক মেনে হচ্ছে কিনা, তাদের অডিট করার কাজ করেন অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। এই ধরনের কাজ। ইভেন যে আমাদের ডিপার্টমেন্টে লেবার ইন্সপেক্টর আছেন, আমাদের ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর রয়েছেন, সবই তৈরি হয় কিন্তু মিসলেনিয়াস সার্ভিসের মাধ্যমে। অর্থাৎ মিসলেনিয়াস সার্ভিস থেকে ইন্সপেক্টর বলে যে পদটা আছে সেই পদটায় যাওয়া যায়। বেতনও খারাপ নয়, 3900 টাকার কাছাকাছি, 39,000 টাকার কাছাকাছি স্টার্টিং স্যালারি, নট এ ব্যাড। আজকাল একটা প্রাইভেট কোম্পানিতে বিটেক পাস করেও কোনো ছেলে এত সহজে 39,000 বা 40,000 টাকা চাকরি পাওয়া যাবে না, এটা মিসলেনিয়াস সার্ভিসে কিন্তু আপনারা পেতে পারবেন। 39 নয়, বোধ সরি আমি একটু বেশি বললাম, এটা বোধ 34 বা 36,000 টাকা। তাই 34 বা 36,000 টাকার মতন মিসলেনিয়াস সার্ভিস থেকে পাওয়া যায়। সুতরাং ইটস এ গ্লোরিয়াস সার্ভিস, এবং এর থেকে প্রমোশন পেয়ে সব উপরের দিকে ওঠা যায়, অর্থাৎ আগামী দিনে এর থেকে গ্রুপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটাও কিন্তু একটা ভালো সার্ভিস। স্যার নেক্সট স্লাইড। এই যে মিসলেনিয়াস সার্ভিসে যদি আমরা করি, মিসলেনিয়াস, সরি একটু এগিয়ে স্যার, মিসলেনিয়াস সার্ভিস আমি প্রিলিটাই বলছি আজকে। মিসলেনিয়াস সার্ভিসে দেখুন, প্রিলি কত নম্বরে? 200 নম্বরের অঙ্ক, 200 নম্বরের প্রশ্ন, কিন্তু টাইম কতটা দেখুন, টাইম আরো কমে গেল। ডাব্লিউবিসিএস থেকে দেখুন আরো টাইম কমে গেছে, 1 ঘন্টা 30 মিনিট। 90 মিনিটের মধ্যে 200 নম্বরে করতে হবে।
নম্বরের মধ্যে জেনারেল স্টাডিজ বলে থাকছে 150 নম্বর। মজা হলো এখানে ওরা জেনারেল স্টাডিজ যে কথাটা বললো, ওই জেনারেল স্টাডিজ এর মধ্যে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ইংরেজি থাকবে, এগুলো সব ঢুকে যাবে ওর মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে যাবে সব জেনারেল স্টাডিজ এর। অর্থাৎ আপনি প্রথম দিনে যখন আলাদা করে যেটা ইতিহাস পড়েছেন, আলাদা করে যে জিওগ্রাফি পড়েছেন, আলাদা করে যে ইংরেজি পড়েছেন, সবগুলো মিলে এখানে কোশ্চেন হচ্ছে, তার নাম হচ্ছে জেনারেল স্টাডিজ। আর অঙ্ক হচ্ছে পিওর অ্যান্ড 50 নম্বরের। দেখুন অঙ্ক কিন্তু সব জায়গায় ক্লাস লাগছে, অর্থাৎ ক্লাস 10 অব্দি অঙ্কটা কিন্তু আমাদের খুব চর্চার মধ্যে সবসময় রাখতে হবে, সব সাবজেক্টই রাখতে হবে। সুতরাং এটা কিন্তু একটা জায়গা, অর্থাৎ 150 প্লাস 200, 150 প্লাস 50, 200 নম্বরের পরীক্ষা। সময় আমরা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, যথারীতি প্রত্যেকটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের 4টে করে উত্তর, যে কোনো একটাতে টিক মার্কিং করতে হবে, সঠিক হলেই আপনারা মেনে বুঝতে পারবেন। এবং সেখানেও কিন্তু সিলেবাস সেম, ইংরেজি, অঙ্ক এবং তার সঙ্গে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ বা জেনারেল সায়েন্স, এর উপরে কিন্তু প্রশ্ন। কারণ এটা নিয়েও কিন্তু আপনারা সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ পড়ার সুযোগ পাচ্ছেন। নেক্সট, এটা থাক। ফাইনালে যখন আমরা করবো তখন দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়ে আমরা এখানে এসে গেছি, যেটা আপনাদের অনেকেরই ইচ্ছের মধ্যে রয়েছে। এটা নিয়ে এই যে দেখুন, গ্রাজুয়েশন নিয়ে একটা সমস্যা রয়েছে। এটা কখনো 50% মার্কস বলা হচ্ছে, কখনো এটা নিয়ে হাইকোর্টে কেস করা হচ্ছে। সুতরাং একটা কথা মনে রাখবেন, এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেটা তৈরি হচ্ছে, তাতে দু ধরনের চাকরি মূলত হয়ে থাকে। একটা হলো ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ জুনিয়র হাই স্কুল, সেক্ষেত্রে টেট পাস করার পরে শুধু পার্সোনালিটি টেস্টে চলে যাওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে ক্লাস 8 এর পর থেকে 10 অথবা 11-12 অব্দি, অর্থাৎ 11-12 অব্দি পড়ানোর জন্য। ক্লাস 10 অব্দি যখন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 অব্দি যখন পড়াচ্ছেন, তখন আমাদের যত ছেলে মেয়ে আজকে আছেন, তাদের মধ্যে যারা পাস কোর্স গ্রাজুয়েটও হচ্ছেন, তারা কিন্তু ক্লাস 8 অব্দি পড়ানোর জন্য টেটে বসতে পারবেন। মাথায় রাখুন কি বললাম, যারা পাস কোর্সে পাস করেছেন তারা প্রত্যেকেই ক্লাস 8 অব্দি যে ক্লাসগুলো রয়েছে, সেই স্কুলে শিক্ষকতা করার জন্য দরখাস্ত করতে পারবে। এখানে একটা কনফিউশন, কন্ট্রাডিকশন বেশ কয়েক বছর ধরে চলছে, যে এই চাকরি করার জন্য আমাকে বিএড করতেই হবে কি না। সুপ্রিম কোর্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এনসিআরটি চাইছেন যে বিএডটা কম্পালসারি হোক। এখনো বিএড কম্পালসারি করা নিয়ে স্টেট থেকে কোনো অর্ডার আসেনি। যদি আসে তাহলে বিএডটা কিন্তু কম্পালসারি হয়ে যাবে, সে ক্লাস 6 এর টিচারই হোক আর ক্লাস 10 এর টিচারই হোক। মনে রাখতে হবে, ক্লাস 8 অব্দি পড়ানোর জন্য আমরা যে কোনো পাসকোর্স পাস করা স্টুডেন্ট সেই পরীক্ষায় বসতে পারি, সেই চাকরির জন্য পরীক্ষা দিতে পারি, পাস করলে তার চাকরি পেতে পারি। শুধু কনফিউশন একটা জায়গায়, গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে বিএড লাগবে কি লাগবে না, সেটা এখনো কোর্টের কাছে রয়েছে। ফলে এই ব্যাপারে সিদ্ধান্ত আমরা দিতে পারছি না। এটা একটা জায়গা। একটা হলো যে যেটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকে, তার থেকে এসসি এসটিরা প্রত্যেক বছরই একটু সুযোগ সুবিধা পান, অর্থাৎ তাদেরকে একটু ছাড় দেওয়া হয়, নাম্বারের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়। এসসি এসটি এবং ওবিসি যারা রয়েছেন তারা একটু নাম্বারের ক্ষেত্রে ছাড় পেয়ে থাকে, ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু আপনারা বেশিরভাগ মাস্টারমশাই পছন্দ করেন বা স্কুল শিক্ষক বা শিক্ষিকা হওয়াটা পছন্দ করেন, তো এই জায়গাটা আমরা একটু ডিটেলে যাই। দেখা যাক স্যার, নেক্সট স্লাইড প্লিজ। সাধারণত কি হয় এই ক্ষেত্রে, দেখুন পাস কোর্স গ্রাজুয়েট যারা রয়েছেন, তারা 5 থেকে 8 পর্যন্ত যেটা রয়েছে, তাতে টেট এর মাধ্যমে ওরা অ্যাপিয়ার করবে। এবার টেট বলে যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষায় আপনি যা নাম্বার পেলেন, টেটের মধ্যে আপনি যে নাম্বার পেলেন, সেই নাম্বারটা মনে করুন যা পেয়েছেন, ওটাকে পার্সেন্টেজ করে ওর 40% আপনার ফাইনাল মার্কশিটে ওরা নেবে। মনে করুন আপনি টেটের পরীক্ষায় 70 পেয়েছেন, তাহলে 70 এর 40% কত, 28, তাহলে 28 আপনার ওখানে ইন্ডেক্স হয়ে যাবে। এরপরে যেটা ওরা করবে, আপনি মাধ্যমিকে যা পেয়েছেন, এইচএস এ যা পেয়েছেন, গ্রাজুয়েশনে যা পেয়েছেন, প্রত্যেকটা থেকে ওরা একটা করে পয়েন্ট আউট পার্সেন্টেজ নেবে। মাধ্যমিক থেকে একটা পার্সেন্টেজ নেবে, এইচএস থেকে একটা পার্সেন্টেজ দিয়ে একটা ইন্ডেক্স নেবে, গ্রাজুয়েশন থেকে একটা দেবে। এছাড়া আরেকটা যেটা করবে,
আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স দেখাতে পারে সেইখানকার জন্য একটা নাম্বার দেবো। আপনি কোথাও কোনো প্রাইভেট স্কুলে, প্রাইভেট কলেজে কিছু কাজ করছেন বা কোথাও প্যারা টিচার হিসাবে কাজ করছেন, তার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেখানে নাম্বার পাবেন। তাহলে কি বললাম, আপনাকে প্রথমে টেট পরীক্ষায় পাস করতে হবে। টেট পরীক্ষায় যে নাম্বার টেট পরীক্ষায় যেখানে যে নাম্বার পেয়েছেন সেই নাম্বার থেকে 40% ইন্ডেক্স হিসাবে আসবে। মাধ্যমিকে যে নাম্বার পেয়েছেন তার থেকেও একটা ইন্ডেক্স হিসাবে আসবে। এইচএস নাম্বার পেয়েছেন তার থেকেও একটা ইন্ডেক্সে আসবে। ইভেন যদি বিএড বা টেট করা থাকে তার থেকে বিএড করা থাকে তাহলে তার থেকেও একটা পার্সেন্টেজ আসবে। এবং সবশেষে আপনার এক্সপিরিয়েন্স থাকলে তার থেকে পার্সেন্টেজ আসবে। সবকটা পার্সেন্টেজ নিয়ে একটা ইন্ডেক্স হবে এবং এই ইন্ডেক্স থেকে মেরিট হবে। তাহলে আপনার প্রথমে টেট পাস করতে হবে, টেট থেকে 40% আসবে। টেটে কি থাকবে সেটা তো আমার জানা দরকার, কারণ টেট থেকে তো 40% ওটা আমার আগের, কারণ বাকিগুলো কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন না। বাকিগুলো আপনি মাধ্যমিকে যা পেয়েছেন তার পার্সেন্টেজ অনুসারে হবে, হায়ার সেকেন্ডারি যা মার্কস পেয়েছেন তার পার্সেন্টেজ অনুসারে হবে, গ্রাজুয়েশনে যা মার্কস পেয়েছেন তার পার্সেন্টেজ অনুসারে হবে। অর্থাৎ এই যে আমরা যদি কেউ মাধ্যমিকে বাজে রেজাল্ট করে থাকি এখানে মার খেয়ে যাব, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে এখানে বেরিয়ে যাব, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করলে বেরিয়ে যাব, গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করলে আমরা বেরিয়ে যাব। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। স্যার নেক্সট স্লাইড, স্যার নেক্সট। এবার এখানে আরেকটা কথা বলে নিই, এখানে যদি আপনি ক্লাস 8 থেকে 12 এর জন্য পরীক্ষা দেন, 8 থেকে 12 কিন্তু সাবজেক্ট বেসড, অর্থাৎ সেখানে আপনাকে ইতিহাসের দিদিমণি হওয়ার জন্য ইতিহাসের পরীক্ষা দিতে হবে, বাংলার দিদিমণি হওয়ার জন্য বাংলার পরীক্ষা দিতে হবে, অঙ্কের দিদিমণি হওয়ার জন্য অঙ্কের পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার সাবজেক্টের উপর পরীক্ষা হবে, টেট নয় কিন্তু। সেক্ষেত্রে আপনার সাবজেক্টের টেস্ট কত নম্বর? 60 নম্বরের সাবজেক্টের টেস্ট হচ্ছে 60। অর্থাৎ সাবজেক্ট নিয়ে যেটা যে আপনি ইতিহাস হন, ইতিহাস সংক্রান্ত প্রশ্নপত্র সংক্ষেপে নয় কিন্তু ওখানে লিখতে হবে, লিখে কিন্তু 60 নম্বরের পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। আর আপনি মাধ্যমিকে কত পেয়েছেন, এইচএসএ কত পেয়েছেন, অনার্সে বা পোস্ট গ্রাজুয়েশনে কত পেয়েছেন, সেইগুলোর উপরে পার্সেন্টেজ করে ইন্ডেক্স হবে 30 নম্বরে। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে হবে 5 নম্বরের, আর 5 নম্বর হবে ইন্টারভিউ। এই যে আপনার প্যানেল হবে। তাহলে এই 8 থেকে 12 ওখানকার জন্য কিন্তু আমাকে টেট পরীক্ষা বসতে হচ্ছে না, আমি সাবজেক্ট বেসড পরীক্ষা, অর্থাৎ আমি যে সাবজেক্টটা গ্রাজুয়েশন লেভেলে অনার্স করেছি সেটাকে খুব থরলি পড়তে হবে। তো স্বাভাবিক প্রশ্নপত্র কিন্তু গ্রাজুয়েশন লেভেলেরই প্রশ্নপত্র হবে, এর প্রশ্নপত্র কিন্তু মাধ্যমিক লেভেলের হবে না। সুতরাং মাথায় রাখতে হবে 6 থেকে যখনই 9 থেকে 12 এর টিচার হওয়ার জন্য কিন্তু আমাকে সেইভাবে পড়তে হবে। এই যে টেটটাই বেশি করে বলি, টেটের যে প্রশ্ন আসছে দেখুন, টেটের প্রশ্ন কি কি আসছে খেয়াল করে দেখুন। টেটে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি কত নম্বর? 30 নম্বর। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি যে এখন স্কুল সার্ভিস কমিশন বলছেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলো পুরনো বলছেন সব, এখন হ্যাঁ, নতুন হ্যাঁ, কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন সব এমসিকিউ হয়ে গেছে, 55 মার্কস হয়ে গেছে। ঠিক ওটা আছে, কোন একটু লেভেলে স্যার, হায়ার সেকেন্ডারি থেকে উপরে নাকি না টেটের জন্য? না, এখন 3টে লেভেল হয়েছে, একটা হচ্ছে আপনার আপার প্রাইমারি, একটা হচ্ছে ক্লাস 9-10 এর জন্য, একটা হচ্ছে হায়ার সেকেন্ডারির জন্য। এখন 3টে লেভেল হয়েছে। না, আপার প্রাইমারিতে টেটটাই কি রয়েছে, আমি যেটা স্লাইড হ্যাঁ দেখাচ্ছি ওটা সেটা এখন নয় ওটা কি? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপার প্রাইমারি ঠিক আছে আপনার, আপনি 9 থেকে 12 যেটা বললেন সেই পরীক্ষাগুলো ঠিক হ্যাঁ, হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, স্কুল সার্ভিস কমিশন থেকে ওয়েবসাইটটা দেখে নিয়ে সবাই জানতে পারবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। হুম, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এই দেখুন টেটের ক্ষেত্রে, দেখুন টেটের ক্ষেত্রে যে প্রশ্নটা আছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি, এই চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি বেসিক্যালি পড়ানো হয় কিন্তু এডুকেশন অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশনে অথবা প্রাইমারি এডুকেশনে যে ট্রেনিং হয়, পিটিটিআই বা প্রাইমারি টিচার্স এডুকেশন বলে যে ট্রেনিংটা হয় তাতে হয়। এখন অবশ্য নাম পাল্টে গিয়ে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হয়ে গেছে, ডিএড বলে সিস্টেমটা চালু হয়েছে, ওই ডিএড এ চলে গেছে। এবার প্রশ্ন যে এটা পড়ার জন্য তো যারা স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে যারা ওই প্যাডাগোগি পড়েছেন অর্থাৎ যাদের বিএড পড়া আছে তারা কিন্তু এই জায়গাটাতে মার্কটা মেরে দেবে। যদি না করে দেওয়া যায়, এরও কিন্তু সিনপসিস পড়ানো হয় বা সিনপসিস পাওয়া যায়, তাহলে আমরা বিএড যদি কারো নাও থাকে বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি কারো নাও থাকে, তাহলেও কিন্তু সে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগিটা কোনো মতে যদি পড়ে বা বই জোগাড় করতে পারেন, তারও সিনপসিস বই বাজারে প্রচুর আজকাল পাওয়া যাচ্ছে, সেখান থেকে পড়তে পারেন এবং তার উপরে প্রায় 30 নম্বরের প্রশ্ন আছে।
ল্যাঙ্গুয়েজ 1 এন্ড ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 এন্ড ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে একটা হলো ইংরেজি। একটা হলো যার যেরকম মাতৃভাষা, কারো ক্ষেত্রে বাংলা হতে পারে, কারো ক্ষেত্রে হিন্দি হতে পারে, কারো ক্ষেত্রে নেপালিও হতে পারে। তার ল্যাঙ্গুয়েজ 1 এন্ড ল্যাঙ্গুয়েজ 2 দুটো থাকতে পারে, থাকছে। একটা হচ্ছে ইংরেজি, ইংরেজি কম্পালসারি 30 নম্বর। আর যার ক্ষেত্রে বাংলা মাতৃভাষা থাকবে সে বাংলা লিখবেন, যার হিন্দি মাতৃভাষা আছে হিন্দি লিখবেন, যার নেপালি আছে নেপালি লিখবেন, উর্দু বোধহয় আছে, উর্দু নিয়ে সমস্যা হবে না। আরেকটা হচ্ছে যারা সায়েন্সের টিচার হবে, খেয়াল করে দেখুন, ক্লাস 5 থেকে ক্লাস 8 এর উপরে দুটো পার্ট হলো কি, ক্লাস 5 থেকে 8 এ যারা শিক্ষকতা করবেন তারা আইদার সায়েন্স পড়াবেন কেউ, আর নাহলে কাউকে সোশ্যাল সায়েন্স পড়াবেন। সোশ্যাল সায়েন্স পড়াবেন মানে হিস্ট্রি পড়াবেন, জিওগ্রাফি পড়াবেন, এই বা বাংলা ইংরেজি এগুলো পড়াবেন। আর যারা সায়েন্স পড়াবেন তারা ফিজিক্স পড়াবেন, কেমিস্ট্রি পড়াবেন, বায়োলজি পড়াবেন, অঙ্ক পড়াবেন। তারা ফিজিক্স এবং সায়েন্স টিচার হবে, তার অঙ্ক এবং সায়েন্স নিয়ে 60 নম্বরের প্রশ্ন। এটা কিন্তু শুধুমাত্র ওরা দেবেন। কিন্তু তোমাদের মধ্যে যারা আর্টস এর উপরে পরীক্ষা দেবে, অর্থাৎ আর্টস এর সাবজেক্টের টিচার হতে চাও, তারা সোশ্যাল স্টাডিজ অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফির উপরে প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা দেবে 60। অর্থাৎ যারা সায়েন্সের তারা ম্যাথ সায়েন্স মিলিয়ে 60 নম্বর দেবে, আর যারা এমনি যারা রয়েছে তারা সোশ্যাল সায়েন্স নিয়ে যারা পড়াবে, অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি যারা পড়াবেন, তারা কিন্তু 60 নম্বরের উত্তর দেবে। প্রত্যেকে 60 নম্বরের উত্তর দেবে হিস্ট্রি জিওগ্রাফির উপরে। এই ক্ষেত্রে সায়েন্সের উপর রিলেটেড কোশ্চেন, এরা কিন্তু আর্টস এরা কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন পাচ্ছে। এইখান থেকে নেক্সট স্লাইড প্লিজ স্যার। নেক্সট, এই প্রাইমারি টিচার নিয়ে একটু কথা আমি এই মুহূর্তে বলি। প্রাইমারি টিচারের এই মুহূর্তে স্যালারি অনেকটা হাইক হয়েছে। ওদের একটা আন্দোলন ছিল, তার পরবর্তীকালে এটা হয়ে গেছে প্রায় 1025 এর কাছাকাছি বোধ হয় এই মুহূর্তে স্যালারি। এবার যেটা সুবিধে বা যেটা সুবিধে বলছি, যে পশ্চিমবাংলায় ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পড়ার চলটা কিছুদিন আগেও খুব কম ছিল। অর্থাৎ আজ থেকে বছর 4-5 আগেও সরকারি প্রতিষ্ঠান ছাড়া খুব কম জায়গাতেই পিটিটিআই, সেই মুহূর্তে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নাম দেওয়া ছিল, পড়ানো হতো। এবং একটা সময় আজ থেকে বোধহয় খুব সম্ভবত 6-7 বছর আগে একটা পরিস্থিতি এমন দাঁড়ালো যে পিটিটিআই এর যত ছেলে আছে সবই মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছিল। কিছু ছেলে অ্যাবজর্ব হতে পারেনি, তাদেরকে নিয়ে তোমরা খবরের কাগজে বা বিভিন্ন সময় দেখতে পাও। এটা বহু পুরনো আমলের পাশ করা, অর্থাৎ সেই সময় 10 মাসের কোর্স ছিল, সেই সময়কার পাশ করা। এদের নাম্বার এতটাই কম ছিল যে তাদেরকে সেই সময় অ্যাবজর্ব করা হয়নি বিভিন্ন কারণে। যারই দোষ থাকুক সেই মুহূর্তে তাদেরকে করা হয়নি, তারাই বাদ পড়েছিল। পরবর্তীকালে গত 4 বছর বা 5 বছর ধরে বহুবারই শিক্ষকের রিক্রুটমেন্টের জন্য সরকার চেষ্টা করেছেন। সরকারের ভুলেই হোক বা অন্য কারো ভুলেই হোক বা বিভিন্ন কোর্ট কেসের কারণেই হোক, বিগত 4 বছর বা 5 বছর ধরে কিন্তু রিক্রুটমেন্টটা করতে পারছে না। প্যানেলগুলো এমপ্যানেল অবস্থায় অনেক সময় আটকে রয়েছে। কিন্তু যেটা আমাদের কাছে ডেটা আছে এই মুহূর্তে, যে এর পরবর্তীকালে পশ্চিমবাংলায় প্রচুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রাইভেটে চালু হয়েছে। প্রচুর বিএড কলেজে এই মুহূর্তে ডিএড পড়ানো হয়, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পড়ানো হচ্ছে। এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে এখনো ছাত্রছাত্রীর সংখ্যা যা আছে, যেটা এক্সপেক্টেড, যে মানে 3-4 লাখের বেশি এই মুহূর্তে ডিএড পাস করা ছেলে মেয়ে সারা পশ্চিমবাংলায় এখনো এলিজিবল নেই, অর্থাৎ ডিএড পাস করা অবস্থায় নেই। সমস্যা যেটা হয়, যখনই চাকরির রিক্রুটমেন্ট হয়, আমরা দেখেছি ঘটনা চক্রে, যেমন তোমরা শুনবে এখনো শুনবে, যখনই প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয় বা যখনই হায়ার সেকেন্ডারি স্কুলের নিয়োগ বা হাই স্কুলের শিক্ষকের নিয়োগ হচ্ছে, এই মুহূর্তে নিয়োগের পরিমাণটা খুব কমপক্ষে 10,000-এর অ্যাবাভ। এত বড় অ্যাপয়েন্টমেন্ট 2 বছর 3 বছর বা 4 বছর বাদে হলেও সংখ্যাটা কিন্তু বেশ বড়। পশ্চিমবাংলায় একটা বড় সংখ্যক রিক্রুটমেন্ট, মাস্টারমশাইয়ের রিক্রুটমেন্ট, তারপরে হলো পুলিশের রিক্রুটমেন্ট, সংখ্যাটা কিন্তু পুলিশের তারপরে বেশি। তাহলে মাস্টারমশাই রিক্রুটমেন্টে কিন্তু একটা বড় সংখ্যায় রয়েছে। সেই কারণে আমরা বলছি যে যদি মাস্টারমশাই রিক্রুটমেন্টের জন্য আমাদের ছেলে মেয়েরা গ্রাজুয়েশন হওয়ার পরে যদি প্রাইভেট ইনস্টিটিউট থেকে খুব তাড়াতাড়ি করে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস করা থাকতে পারে, তাহলে আমি বলবো যে অন্য যে কোনো একটা জায়গায় কম্পিটিশনের মার্কেটে গিয়ে যে যতগুলো লোকের সঙ্গে একটা প্রফেশনে কম্পিটিশন করতে হবে, তুলনায় অনেক কম ছেলের সঙ্গে কম্পিটিশন করতে হবে, যেহেতু টেট এই মুহূর্তে কম্পালসারি করে দিয়েছে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য। এটা সরকার কিছু করতে পারছেন না, এটা সরকার মেনে নিয়েছেন যে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইজ মাস্ট। সুতরাং ডিপ্লোমা ইন অর্থাৎ ট্রেনিং যেহেতু মাস্ট, এবং ট্রেনিং মাস্টার এই মুহূর্তে মার্কেটে
কত ছেলে মেয়ে নেই বলে যেখানে অন্য চাকরিতে দেখা যাবে যে একটা চাকরির একটা পোস্টে 1000 ছেলে পিছু একজনের চাকরি হচ্ছে, সেইখানে কিন্তু কম্পারেটিভলি প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে দেখা যাবে 20 জন বা 25 জন চাকরি পিছু বা 30 জন বা 40 জন ছাত্র পিছু একজনের চাকরি হচ্ছে। অর্থাৎ মার্কেটটা কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল, যেটা ওখানে কিন্তু অ্যাফোর্ডেবল হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ ওখানে অনেকটা বেশি কষ্ট করতে হবে, এখানে কিন্তু কষ্টটা কম্পারেটিভলি কম করতে হবে। যে কথাটা একটুক্ষণ আগে বলেছিলাম সেটাই কিন্তু এখানে আরেকবার লেখা আছে, দেখুন যে চাইল্ড ডেভেলপমেন্টের উপরে কি মার্কস আসছে, ল্যাঙ্গুয়েজের উপরে কি মার্কস আসছে, এবং ল্যাঙ্গুয়েজ 2 এ কি মার্কস আসছে, ম্যাথামেটিক্সে কি মার্কস আসছে, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে কিন্তু একটা অংশ থাকছে, পরিবেশ বিদ্যা বলে একটা অংশ কিন্তু এই অংশে থাকছে, অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য থাকছে। এই নম্বরের মধ্যে কিন্তু ওটা থাকছে। নেক্সট স্লাইড। এইবার যখন ওই টেটটা ওইটা যখন পাস হলেন, পাস হওয়ার পরে আপনার এখন কিন্তু মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, এখন হায়ার সেকেন্ডারি মিনিমাম পাস না করলে প্রাথমিক শিক্ষকের চাকরি হয় না, ইভেন ট্রেনিংও হয় না। ট্রেনিংও পেতে গেলে হায়ার সেকেন্ডারি 50% মার্কসের একটা কোশ্চেন আছে। সুতরাং মাধ্যমিকের মার্কসের উপরে 10 নম্বর ধরে তার থেকে একটা ইন্ডেক্স হবে, এইচএস এর পার্সেন্টেজের উপরে 15 ধরে তার থেকে একটা ইন্ডেক্স হবে। আরেকটা হলো ট্রেনিং, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা পাস করেছেন তাতে ফুল মার্কস 20 ধরে তার উপরে পার্সেন্টেজ করে একটা ট্রেনিং হবে। আর টেটে যে নাম্বার পেয়েছেন তার উপরে 40 ধরে একটা ইন্ডেক্স হবে, এক্সট্রা কারিকুলারের উপরে 5, টোটাল 90, আর একটা ভাইভা বসি বা ইন্টারভিউ এর উপরে হবে 10। এই টোটাল 100-র উপরে মার্কিং করে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এই রিসেন্ট কিছুদিন আগে এই নির্বাচনের ঠিক আগেও কিন্তু আমরা একটা লট প্রাইমারি শিক্ষকের চাকরি কিন্তু হয়েছে, তারাও কিন্তু সংখ্যায় কম না, 1000-500-এর বেশি কিন্তু প্রায় সারা পশ্চিমবাংলায় কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। সুতরাং এটা খুব ভালো সার্ভিস, এবং শিক্ষকতা কিন্তু একটা ভালো প্রফেশন, খুব নোবেল প্রফেশন, ছেলে মেয়েকে মানুষ করার মতন এত একটা বিরাট বড় প্রফেশন। আর যেহেতু আমরা সবাই মিলে কলেজে অনার্স পড়ছি, পাস করছি, অনেক দূর এগোচ্ছি, সুতরাং আমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে এই জায়গাটা, অর্থাৎ আমার সিলেবাস আমার ভেতরে রয়েছে, পড়ার জিনিসের মধ্যে আমার পরীক্ষা, সুতরাং এখানটাতে যদি আমার চাপটা বেশি থাকে তাহলে কিন্তু অনেক সহজে আমরা এলিজিবল হতে হবে। শুধুমাত্র নিষ্ঠা এবং শুধুমাত্র সেটার মধ্যে লেগে থাকার যে প্রবণতা, সেটা থাকলে একমাত্র সেটা সম্ভব, না হলে কিন্তু আমরা আটকে পড়বো। নেক্সট স্লাইড। এটা পরে বলছি, কারণ আজকে অনেকক্ষণ সময় অলরেডি ওরা আটকে রয়েছে। আমি এই প্রসঙ্গে একটু, এখানে আর স্লাইড লাগবে না, আমি কটা কথা ওদেরকে একটু বলি, স্লাইড ছাড়াই বলছি। এটা একটু শুনে রাখুন। আমাদের মধ্যে যারা ব্যাংকের চাকরি করতে চান, ব্যাংক কিন্তু এই মুহূর্তে খুব ভালো সার্ভিস দেন। আইবিপিএস, ওদের রিক্রুটমেন্ট পলিসিটা হচ্ছে আইবিপিএস। আইবিপিএস দুটো রিক্রুটমেন্ট করে, একটা আইবিপিএস ক্লারিক্যাল যার বয়স হচ্ছে 20 থেকে 28, আর একটা হলো আইবিপিএস প্রবেশনারি, ওটা 20 থেকে 28টা বোধহয় একটু বেড়েছে যতদূর সম্ভব মনে পড়ছে, ওটা বোধহয় বেড়েছে সংখ্যাটা, কারণ সারা ভারতবর্ষে বেকারত্বের কারণে মিনিমাম এজ গুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই বাড়িয়েছে। স্টেট তো 32 থেকে 34 নিয়ে গেছে, শিক্ষকতা 40টা বেড়ে বোধহয় 45 একটা ভাবনা চিন্তা হলেও গেছে হয়ে থাকতে। সুতরাং সবগুলোই বাড়ছে। কিন্তু যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে কথাটা বলবো, আইবিপিএস ক্লারিক্যালি শুধু গ্রাজুয়েট হলে হয়, আইবিপিএস পিওতে গেলে কিন্তু গ্রাজুয়েটের একটা পার্সেন্টেজ অফ মার্কস আছে 60% এন্ড অ্যাবাভ। দুটো ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার জানতে হবে, দুটো ক্ষেত্রে কিন্তু কম্পিউটার মাস্ট। দেখুন আইবিপিএস ক্লারিক্যালে হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, সায়েন্স আর্টস কমার্স, কোনো প্রশ্ন নেই। আর আইবিপিএস পিওতে দেখুন গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, কিন্তু মার্কসটা অ্যাটলিস্ট 60%। দুটো জায়গাতে কিন্তু কম্পিউটার লিটারেসি। এবার এখানে যেটা প্রশ্ন বা যেটা বলার, যে কথাটাকে আমি আগে দেখুন, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিন্তু 20 বয়স এবং সেখানে 28 বা 26, যে কথাটা আমি দীর্ঘায়িত করব না বলে একটু এখানটাতে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমি এখানটা থেকে কটা সামাফে কিছু কথা আপনাদেরকে বলি। এটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা আইবিপিএস পিও হোক বা আইবিপিএস ক্লারিক্যাল হোক বা স্কুল শিক্ষকতাই হোক, আমি বারবারই অনুরোধ করব যে আমরা যখন এই চাকরি পরীক্ষার কথা ভাববো, যেমন আমি আমার নিজের ব্যক্তি জীবনে বলতে পারি, আমি পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে চাকরি জীবন ভেবেছিলাম। এবার ধরুন আমার পোস্ট গ্রাজুয়েশন হওয়ার কথা কবে, আমি পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে 1988 সালে। 1988 সালে আমাদের কাছে এত সিস্টেম ছিল না, এত জানা পরিচয়ের গতি ছিল না, এত ইন্টারনেট ছিল না। সুতরাং ইন্টারনেট না থাকার কারণে আমরা সেখানে অনেক কিছু জানতাম না, সমস্যা ছিল। আর আমরা ভেবেছিলাম কি, আগে তো এমএ পাস করি তারপরে চাকরির কথা ভাববো। কিন্তু এখন সমস্যা হলো, এটা করতে গিয়ে যে সমস্যা, দেখুন যে চাকরিগুলো 20 বছর বয়সে শুরু হচ্ছে,
আমি 26 বছর বয়স অব্দি পড়াশোনার সঙ্গে বসেই রইলাম। তার মানে 20 বছরের জায়গায় 26 বছর বা 25 বছর বয়স অব্দি যদি আমি পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বসে থাকি, তা এই যে 5 বছর আমি চাকরির পরীক্ষায় অ্যাপিয়ার হলাম না, অর্থাৎ আমার সামনে অ্যাপিয়ার হওয়ার টাইমটা কিন্তু কম্পারেটিভলি কমে যাচ্ছে। আমি 26 বছর বয়সে কম্পিটিটিভ পরীক্ষা শুরু করছি, 30-এর মধ্যে আমাকে চাকরি পেতে হবে মনে করুন। তাহলে আমার সামনে সময়টা হচ্ছে মাত্র 5 বছর। আমরা 5 বছরের মধ্যে কোনো কারণে না পেলে আমি সমস্যায় পড়ে যাবো। কিন্তু আমি পাস্ট গ্রাজুয়েট বা মোটামুটি এই মুহূর্তে বয়স থেকে যদি শুরু করি, আমি যদি 20-21-এ স্টার্ট করি বা 22-এও স্টার্ট করি, 22 থেকে 30 বা 32 যদি আমি হিসাব করি, তাহলে 8 থেকে 10 বছর আমি সময় পাচ্ছি। স্প্যান, আমার সামনে যদি সময়টা বেশি থাকে, তাহলে আমার পরীক্ষা দেওয়ার জন্য সময় যত বেশি থাকবে, তত বেশি আমি পরীক্ষাটা দিতে পারবো। তাহলে আমাকে প্রথম একটা জিনিস ভাবনা চিন্তার মধ্যে নিতে হবে যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমার হাতে একটু সময় বেশি থাকা ভালো, সময়টা বেছে নিতে হবে। সময় বেছে নিলে আমাকে কি করতে হবে? আমি বর্তমানে রেগুলার কোর্সে যা পড়াশোনা করছি, তার পাশাপাশি কম্পিটিটিভ কোর্সের জন্য আমাকে এটা পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার জন্য কি ব্যবস্থা? আমি কি শুধু আমার নর্মাল বইগুলোই পড়বো? না, আমি অনুরোধ করব যে নর্মাল বইয়ের বাইরেও, এই যে আমার স্লাইডে উঠে আসছে, বেশ কিছু ম্যাগাজিন এবং বেশ কিছু বই আমরা বাজারে পাই। যেমন পেশা প্রবেশ বাংলায় লেখা থাকে, সাফল্য বলে লেখা থাকে, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বলে একটা লেখা থাকে, সিভিল সার্ভিস ক্রনিকেল বলে একটা বই লেখা থাকে, ব্যাংকিং সার্ভিস ক্রনিকেল বলে একটা বই লেখা থাকে, জেনারেল স্টাডিজ টাটা ম্যাকগিলের একটা বই থাকে, আর একটা ম্যাজিক্যাল বুক অফ পিকারনেস বাই এক কোম্পানি আছেন দেখুন, সে তাদের মাধ্যমে ওটা করা থাকে। অর্থাৎ এই ধরনের বইগুলো রয়েছে। অর্থাৎ একটা বিশেষ বই বা বিশেষ গ্রুপ, অর্থাৎ আপনাদের মধ্যেও কিন্তু একটা গ্রুপ তৈরি করতে হবে, যে গ্রুপের মাধ্যমে আপনারা আলোচনা করবেন, আপনারা পড়াশোনা করবেন, করে চর্চা করবেন। অর্থাৎ ওই বইটা যখন আপনি নিচ্ছেন, এবং খালি বই নয়, আজকাল ইন্টারনেটে প্রচুর স্যাম্পল কোশ্চেন পাওয়া যায়, টাইম ধরে ওই স্যাম্পল কোশ্চেন গুলো সিলেক্ট করতে হবে। মক টেস্টের প্রচুর সাইট আছে, মক টেস্টের সাইটে আপনাকে অ্যাপিয়ার করতে হবে। ওই অ্যাপিয়ার বা মক টেস্টের সাইটে যদি আপনি বারবার যান, তাহলে বারবার অ্যাপিয়ার করলেই বারবার যত পরীক্ষা দেবে এবং আপনার স্পিডটা বাড়বে। মক টেস্ট আমরা বাংলা মিডিয়ামে একটু কম্পারেটিভলি কম করি, কিন্তু খেয়াল করে দেখুন ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বোর্ডে দেখবেন ওদের ছেলে মেয়েদের জন্য প্রচুর মক টেস্ট হয়, ওরা ঘন ঘন মক টেস্ট করে। ওরা মক টেস্ট করে বলে ওদের ছেলে মেয়েরা অনেক বেশি স্মার্ট হয়, হয়তো আমাদের মধ্যে জ্ঞান হয়তো আমাদের মধ্যে আছে, কিন্তু অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সাহসী হয়। আমরা যত বেশি মক টেস্ট দেবো, নিজের লুফল্ট আমরা বুঝতে পারবো, যত লুফল্ট আমরা বুঝতে পারবো, আমরা নিজেকে সেই লুফল্ট থেকে কারেকশন করতে পারবো। সুতরাং কারেকশন করার কিন্তু একটা জায়গা রয়েছে। এই যে সাইটটা আমরা দেখলাম, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কতগুলো ওয়েবসাইট, আমি যে পিপিটিটা দিয়েছি আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করবো পিপিটিটা আপনারা দরকার হলে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ছেলে মেয়েরা তার থেকে মোটামুটি জানতে পারবে। আর আমি স্যারের কাছ থেকে যেটা শুনলাম, ঘাটি স্যার, প্রদীপ ঘাটি স্যার আমাকে বললেন, আমি চেষ্টা করবো এসএসসির যেটা ক্লাস 9 থেকে যে পরবর্তী অংশটা যেটা রয়েছে সেটাকে আমি আপডেট করে দেওয়ার জন্য। আরেকটা কথা বলি, আমাদের শ্রমিক ভবন কল্যাণপুর হাউজিং এ আমাদের একটা মডেল ক্লাস আছে, যে মডেল ক্লাসে আমরা বিনে পয়সায় পড়াই। সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার 11:30 থেকে 1:30। যে কোনো ছাত্র এসে এই ক্লাস অ্যাটেন্ড করতে পারে, কোনো ফিস লাগে না। কলকাতার বিখ্যাত শিক্ষকরা কলকাতা থেকে পড়ান, আমাদের স্ক্রিনে ক্লাস হয়, আমাদের স্ক্রিনের সিস্টেম এমন করা আছে ছেলেরা অনলাইন কোশ্চেন করতে পারেন, ফেস টু ফেস ওরা দেখতে পাবে, শিক্ষককে কোশ্চেন করবেন, শিক্ষকরা উত্তর দেন। অর্থাৎ বিনে পয়সায় আমাদের অফিসে বসে এই ক্লাসে ওরা অ্যাটেন্ড করতে পারে। আমি অনুরোধ করবো তোমরা যারা শুনছো, তোমরা যারা আসানসোল এলাকায় আছো, তারা আমাদের অফিসে আসো, আমাদের অফিসে এসে তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো প্লিজ। আরেকটা কথা, আমাদের অফিসে আসলে আমরা বিনে পয়সায় বেশ কিছু ম্যাগাজিন রেখেছি, বেশ কিছু বই রেখেছি, যেখান থেকে তোমরা ম্যাগাজিন গুলোতে তোমরা পড়তে পারবে, বিনে পয়সায় তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ কোনো ফিস লাগবে না। অর্থাৎ তোমরা এখানে আরো কিছু জানতে পারবে। আর জানার জন্য যেহেতু বুঝতেই পারছো একটা বড় ব্যাপার, এই অল্প সময়ের মধ্যে আমি সবটা আলোচনা করতে পারছি না, 3-4টে কথা বলবো। সময়ে করো, সময় মেনে করো, এটাকে আলাদা করে মাধ্যমিক পরীক্ষা ভাবো, এটাকে আলাদা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভাবো। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে টেস্টের পরে যেভাবে আলাদা করে প্রিপারেশন নিয়েছো, এটার জন্য আলাদা করে 1 ঘন্টা বা 2 ঘন্টা প্রত্যেকদিন টাইম দাও। 2-3 জন বন্ধু মিলে ক্লাব করো, একত্রে ক্লাবের মধ্যে মক টেস্টের আলোচনা করো, কোশ্চেন পেপার সলভ করো, বইয়ের সলভ করো। যত সলভ করবে তত নিজেকে আপডেট করবে। মনে রাখবেন, চাকরি পরীক্ষা মানে হলো এলিমিনেট করার পরীক্ষা, নাম্বার দেওয়ার পরীক্ষা নয়। সুতরাং আমরা ভালো করলেই টিকবো, ভালো না করলে টিকবো না।
আর পরামর্শ অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে করবে, অবশ্যই আমার সঙ্গে করবে। আমার অফিসে আসো, যদি থাকতে হয় মুখোমুখি আমার সঙ্গে দেখা করো। করোনার কারণে হয়তো আমাকে রেগুলার পাওয়া যাচ্ছে না, সামনের মাস থেকে আমাকে রেগুলারই হয়তো পাবে। এখানে আসো, এমনি আমরা প্রত্যেকদিন আমাদের কোনো স্টাফ এভেলেবল, আমাকে যোগাযোগ করার জন্য আমার নাম্বার, আমার মেল আইডি নিতে পারো। তোমরা মেল আইডিতে যোগাযোগ করবে, অবশ্যই আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আর কি বলবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমি সেগুলো উত্তর দেবো। কলেজ কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সমস্ত স্টুডেন্টদেরকে যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলে। যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমি নিজেকে উপকৃত ভাববো। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর আগামী দিনে যদি কলেজ কর্তৃপক্ষ আবারও আমায় ডাকেন, আমি কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত হতে রাজি আছি। এই বলে আমি আমার তরফ থেকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা শেয়ারিংটা অফ করছি। আচ্ছা স্যার, দু একটি কোশ্চেন পেয়েছি বলুন। আমরা। হ্যাঁ, বলুন। আপনার অফিস অ্যাড্রেসটা আরেকবার যদি কাইন্ডলি স্টুডেন্টদের আমার বলতেন। অফিস অ্যাড্রেস হচ্ছে শ্রমিক ভবন, শ্রমিক ভবন, কন্যাপুর স্যাটেলাইট টাউনশিপ। মানে অ্যাকচুয়ালি আমি বলি, এইচএলজি হসপিটালের মোড়ে নেমে, এইচএলজি হসপিটালের মোড়ে নেমে হেঁটে একটু ওয়াকিং ডিস্টেন্স একটু এগিয়ে আসলেই দেখবে ওখানে ডিএভি স্কুলের নতুন ইউনিট খুলেছে, ওখানে এজিটার স্কুলের নতুন ইউনিট খুলেছে, আসানসোল কলেজিয়েট স্কুলের স্কুল আছে। সেইটার ঠিক উল্টো দিকে বিশাল নীল রঙের 3 তলা বিল্ডিং, বিল্ডিংটার নাম হলো শ্রমিক ভবন। এলাকার লোকজন লেবার অফিস হিসেবে জানে, লেবার অফিস। সেখানকার দোতলাতে আমাদের অফিস, কল্যাণপুর হাউজিং লেবার অফিস বা শ্রমিক ভবন। আর কিছু প্রশ্ন? আশা করি সবাই অ্যাড্রেসটা বুঝতে পেরেছে। আর স্যার একটা কোশ্চেন এসছে আমাদের কাছে, সরকারি চাকরির জন্য কোচিং এর প্রয়োজনীয়তা কতটা, এটা করেছে শ্রেয়সী ব্যানার্জি। অবশ্যই কোচিং এর প্রয়োজন, কারণ সরকারি চাকরির সংখ্যা খুব কম। দেখো, সরকারি চাকরির সংখ্যা যখনই সংখ্যা কম তখনই তোমার প্রয়োজনীয়তা হলো কোচিং। এবং কোচিং যত বেশি করবে তত তুমি নিজেকে প্র্যাকটিস করতে পারবে, নিজেকে আপডেটেড করতে পারবে। আরেকটা কথা বলি, বাজারে একটা গল্প থাকে যে অমুকটা দুর্নীতি করে হচ্ছে, তমুকটা দুর্নীতি করে হচ্ছে। দেখো, ভারতবর্ষের ব্যবস্থাতে দুর্নীতি খুব অল্প বিস্তর হয় না, এই কথা বলার মতন জায়গায় হয়তো আমরা এই প্রত্যেকদিন যা শুনি। কিন্তু তার অর্থ এই নয় যে কোয়ালিফাইড ছেলেরা চাকরি পায় না। কোয়ালিটি এবং কোয়ালিফাইড ছেলে থাকলে অবশ্যই চাকরি পায়। ঘটনাটা যেটা হয়, কেউ যখন চাকরি পায় না তখন যে চাকরি পায় তার ক্ষেত্রে হয়তো অনেকেই দাগিয়ে দেয় যে এই ছেলেটা এইভাবে চাকরি পেয়েছে। এক্স্যাক্টলি তা নয়। চাকরির বাজার এখনো অনেক পরিষ্কার। যে মাস্টারমশাইরা চাকরি তোমাদের সঙ্গে করছেন, যে দিদিমণিরা তোমাদেরকে পড়াচ্ছেন, যে মাস্টারমশাইরা স্কুলে পড়াচ্ছেন, তারা কিন্তু সব কম্পিটিটিভ সার্ভিস দিয়ে এসছেন। এবং কম্পিটিটিভ সার্ভিসে কিন্তু ভাই চাকরি হয়, আর কম্পিটিটিভ সার্ভিস কোচিং ছাড়া হয় না। এটা কখনো হতাশ হইও না, হতাশার কোনো কারণ নেই। খুব ভালো ব্যবস্থা রয়েছে, তোমরা করলেই তোমরা অনেক উন্নতি করবে। হতাশ হলে চলবে না ভাই। এর মধ্যে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো ভাই, পাইলেও বলতে পারো মানিক্য রতন। সুতরাং ওর গল্প কিছু নেই। সুতরাং যেখানে চেষ্টা করবে সেখানে কিছু না কিছু জুটবেই, সময় লাগবে। তোমরা বহু জায়গায় নেট খুলে দেখো, যারা আইএস পাচ্ছে, ডাব্লিউবিসিএস পাচ্ছে, বহুবার ফেইলিওর হয়েছে, তারপরে তারা পাচ্ছে। সুতরাং অত চিন্তা করার কিছু নেই। অবশ্যই কোচিং লাগবে, কোচিং, প্র্যাকটিস, মক টেস্ট, এর বাইরে কিছু হতে পারে না। কোচিং লাগবে, প্র্যাকটিস লাগবে, মক টেস্ট লাগবে। আচ্ছা, আর একটা কোশ্চেন পেয়েছি শ্রেয়সী ব্যানার্জির কাছ থেকে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ছাড়া কি বাকি স্টেটের পরীক্ষাগুলো প্রত্যেক বছর হয়? বাকি স্টেটের মধ্যে ইউপিএসসি পরীক্ষা প্রত্যেক বছর হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি, তারা সিজিএল এবং মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল আর 10+2 লেভেল করছে। যেমন এই ধরুন, আমি বলছি আপনাদের মেয়েদের মধ্যে যারা পুলিশ সার্ভিসে যদি কেউ যেতে চাও, গত পরশুদিন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, মহিলা পুলিশ at সিআরপিএফ এন্ড সিআইএসএফ, সিআইএসএফ এবং সিআরপিএফ এ মহিলা পুলিশ নেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট গত পরশুদিনই বের করেছে, আপনারা দেখতে পারেন। অর্থাৎ এরা কিন্তু রেগুলার নেই। অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলের আছে, স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের আছে। আমি সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি। তারা কিন্তু পুলিশ কনস্টেবল, তারা মাল্টিটাস্কিং স্টাফ, 10+2 এবং সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, এই 4টে পরীক্ষা প্রত্যেক বছর নেন। এবং ইউপিএসসি আইএস পরীক্ষা নেন, এটা নিয়ে কোনো নেই, এগুলো প্রত্যেক বছর। তবে আইএস এর সংখ্যা কম, বাকি যেগুলো বললাম তাদের সংখ্যা অনেক অনেক বেশি এবং সহজলভ্য। আপনাদের মধ্যে যদি কেউ পুলিশের কনস্টেবল বা পুলিশের ইন্সপেক্টর বা পুলিশের সার্জেন্ট হতে চান, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সেন্ট্রাল ফোর্স হোক, খুব সহজে হতে পারবেন। পরীক্ষা অনেক সোজা, শুধুমাত্র ইংরেজির উপর একটু কনসেন্ট্রেশন থাকলেই হবে। ইংরেজি বা হিন্দি বা অঙ্ক খুব সোজা আসে,
মেয়েদের মধ্যে এই উৎসাহ যদি আপনারা জাগাতে পারেন, প্রচুর পরিমাণে সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেন করেছে পূজা রাজক। সে বলেছে জেনারেল স্টাডিজ এবং জিকে এর জন্য কিছু বই। জেনারেল স্টাডিজ এবং জিকে এর মধ্যে আমি একটা কোম্পানির নাম বলি, যদি আমাদের চেয়ারে বসে কোম্পানির নাম বলতে বাধা, তবুও বলছি ইংলিশ মিডিয়ামে লুসেন্ট বলে একটা কোম্পানি আছে, LUCENT, লুসেন্ট। লুসেন্টের বই ইজ ভেরি মাচ ভালো, কারণ আমি এই সেন্সে বলছি লুসেন্টের বই আমি আমার নিজের মেয়েকেও পড়তে বলি, সুতরাং সেই ক্ষেত্রেই বলছি লুসেন্টের বই, এবং লুসেন্টের সব রকম বই ভালো পাওয়া যায়। জেনারেল স্টাডিজ তো খুবই ভালো লুসেন্টের। হিস্ট্রি, ওদের জিওগ্রাফি যে কম্বাইন্ড এবং কম্প্যাক্ট সিলেবাস করা আছে, যদি পড়া যায়, ওদের জিওগ্রাফি হিস্ট্রি ওরা 40 পাতা লিখছে, কিন্তু 40 পাতা যে কেউ মুখস্থ করতে পারে, কম্পিটিটিভ সার্ভিসে ও 75% এগিয়ে যাবে। আচ্ছা, Listen, এরপরে কোশ্চেন করেছে প্রীতি কুমারী। হ্যাঁ। সে বাংলা বলতে পারে কিন্তু বাংলা লিখতে পারে না। বাংলা লেখার তার কি প্রশ্ন কিন্তু স্কুল সেক্ষেত্রে সার্ভিস তার কমিশনে নেই, প্রবলেম হবে যারা নাকি বাংলা পারবে না WBCS এর ইন্টারভিউ? হ্যাঁ, না WBCS ইংরেজিতে লিখবে, ইংলিশ ইজ এলিজেবল, বাংলা এলিজেবল, অসুবিধা কিছু নেই, ইংরেজিতে লেখা যায়, ফুল ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, আমরা স্যার অনেক ধন্যবাদ। আমরা অনেক কোশ্চেন পেয়েছি, সময়ের জন্য হয়তো অনেক কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা স্যারের অ্যাড্রেস পেয়েছি, ছাত্রীদের মধ্যে যাদের আরো জানার ইচ্ছে রয়েছে স্যারের অফিসে যাবে। স্যারের অফিসের অ্যাড্রেস স্যার দুবার করে বলে দিয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। না না না, আমরা আমি খুব খুশি সকলে হয়েছি যে আপনারা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি খুবই খুশি, এবং ছেলেমেয়েরা এতক্ষণ ধরে শুনছে দেখে আমার খুবই ভালো লেগেছে, আমি খুব আগ্রহী এই ব্যাপারটাতে হলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমি লেফট করছি না কিছু বলছেন? আচ্ছা স্যার, হ্যাঁ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আচ্ছা। এটা জেনে খুব আনন্দিত লাগছে যে এতগুলো জায়গা রয়েছে চাকরির। আমরা অনেকেই হয়তো জানতাম না, স্টুডেন্টরা অনেকেই জানে না এই বিষয়গুলো নিয়ে, যে গ্রাজুয়েশনের পরে এত জায়গা চাকরির রয়েছে। কাজেই এখন এই মুহূর্তে প্রত্যেকেই বাড়িতে এই পরিস্থিতিতে সময়গুলোকে নষ্ট না করে, আমি ছাত্রীদের কাছে সেই একই কথা আবার বলবো, স্যারের কথা ধরেই, যে প্রত্যেকে বাড়িতে এই সময়গুলোকে অপচয় না করে সঠিক কাজে লাগাও এবং এগিয়ে চলো সামনের দিকে। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি। এই অনুষ্ঠানের আমরা শেষ করব আমাদের কলেজের IQSC কোঅর্ডিনেটর ডক্টর শ্যামল স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শ্যামল স্যারকে আসতে বলছি। স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার, শোনা যাচ্ছে, বলুন। Good evening to one. Good evening to one and all present here. I deem it a great honor to propose a vote of thanks to all and who have helped us in making this webinar such a resounding success. On behalf of Asansol Girls College, as a coordinator of IQSC, first of all, I would like to congratulate and thanks to our distinguished speaker, Mr. Anu Chakraborty, Deputy Director of Employment Exchange, Asansol, Government of West Bengal, who took out his valuable time from his busy schedule and bless us with his presence. I would also like to mention our deep sense of appreciation for his lecture about different job opportunity after graduation in public sector and procedure for preparation, and clarifying all our questions regarding it, and also grateful for enriching us. I would like to express my gratitude to our webinar chairman, Vice Principal Dr. Sandip Kumar Ghatak, for his presence, and heartiest thanks to the entire team of Asansol Girls College, especially webinar joint convener, Sri Tanmoy Saha, Dr. Noyana Banerjee, members of career counseling and students guidance committees, advisory members who have worked hard and made this webinar a grand success. Lastly, I would like to thanks and hereby congratulate all the participants, to my beloved students, for their active participation in this webinar. সত্যি উনি আমাদের স্টুডেন্টদের অনেক সঠিক দিশা দেখিয়েছেন
আশা রাখি ভবিষ্যতে আমরা অফলাইন প্ল্যাটফর্মে এই সিচুয়েশনটা কাটার পর অফলাইন প্ল্যাটফর্মে আরো নতুন নতুন জব ইনফরমেশন নিয়ে ওনারা আমাদের কাছে আসবেন, আমরাও কলেজে ওনাদের আহ্বান করব এবং স্টুডেন্টরা আরো বেশি করে উপকৃত হবে। হ্যাঁ, এই আশা রেখে আবার বিগ থ্যাঙ্কস জানিয়ে সকলকে বিগ থ্যাঙ্কস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। স্যার, আমরা তাহলে অনুষ্ঠানের শেষ করছি। ছাত্রীদের কাছে বলছি যে আমরা ফিডব্যাক লিঙ্কটা শেয়ার করেছি চ্যাট বক্সে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করব। তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দেবে। ফিডব্যাক দেওয়ার পরে আমরা একটা পার্টিসিপেশন সার্টিফিকেট প্রোভাইড করব। 30 দিনের মধ্যে তোমরা তোমাদের মেল আইডিতে সেই পার্টিসিপেশন সার্টিফিকেটগুলো পাবে। কাইন্ডলি ফিডব্যাক সাবমিট করার সময় মেল আইডিটা সঠিকভাবে দেবে। সেখানে অনেক সময় কমা, ফুল স্টপ এগুলো ঠিকমতো পড়ে না, যে কারণে সার্টিফিকেটগুলো ঠিকভাবে মিলে যায় না। আবারও বলছি, ফিডব্যাক ফর্মটা সাবমিট করলেই কিন্তু সার্টিফিকেটটা পাওয়া যাবে এবং ফিডব্যাক ফর্মটা আজকে সাবমিট করো। আগামী 30 দিনের মধ্যে আমরা একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দেব স্টুডেন্টদের, যারা যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো। কাজেই বারবার করে ফোন মেল করবার কোনো দরকার নেই। তোমরা ফিডব্যাক ফর্ম যারা যারা সাবমিট করবে প্রত্যেকেই সার্টিফিকেট পাবে। সঠিকভাবে ফিডব্যাক ফর্মটা সাবমিট করবে। আমরা স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে আবারও স্যারকে পাবো আমাদের এই অনুষ্ঠানে, এবং অফলাইন মোডে যখন আবার কলেজ চালু হবে অবশ্যই আমরা এই ধরনের অনুষ্ঠান আগামীতে আবারও করব। আপনাদের সহযোগিতা পেলে সত্যি এই ধরনের অনুষ্ঠান করতে আমাদের ভীষণ ভালো লাগে। আমি তাহলে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ স্যার।